যারা ক্লাস 9-এ আসো, এসএসসি 26 ব্যাচ, তোমাদের জুলাই মাসের 3 তারিখ থেকে ষান্মাসিক পরীক্ষা শুরু হবে বলে মাউসি থেকে জানানো হয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থী আসো এবং সাথে যারা অভিভাবক আছেন, আপনারা সবাই বেশ চিন্তিত যে আর মাত্র 1 মাস সময় আছে। 1 মাস না, আসলে বলা চলে 20 দিন সময় আছে, এবং মাঝখানে আবার ঈদ আছে, এবং স্কুলগুলো বন্ধ হয়ে যাবে প্রায় 12 তারিখের দিকে। তো এখন সবাই বেশ কনফিউজড যে ষান্মাসিক পরীক্ষার প্রিপারেশনটুকু কিভাবে নিব, সিলেবাসটুকু কি হবে, যা যা পড়লাম এগুলো তো ভুলে যাচ্ছি, এগুলোকে ধরে রাখার জন্য কি করব, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কি হওয়া উচিত। ফর এক্সাম্পল, ভাইয়া গণিত তো ভয় লাগে, সহজ করে কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো। ডিজিটাল প্রযুক্তি, ভাইয়া কিচ্ছু বুঝি না, এই কম্পিউটারে হাবিজাবি কি জানি দেখায়, এগুলো কোত্থেকে ক্লিয়ার করব। তারপর জীবন ও জীবিকা, এটা তো আরো অবস্থা খারাপ, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, এইটার সমাধান কি। এই সবকিছু নিয়ে আজকে আমরা এই লাইফটাতে কথা বলবো। এন্ড পাশাপাশি তোমাদের পরীক্ষার ফরম্যাটটুকু কেমন হবে। ষান্মাসিকে তোমাদের যে ফরম্যাটটুকু হচ্ছে, এটা কিন্তু তোমরা লাইফে প্রথমবার দেখতে যাচ্ছ। আগে কিন্তু এই ফরম্যাটে তোমাদের কোনো এক্সাম হয় নাই। সেই ফরম্যাটটা কি হবে, ওই ফরম্যাট অনুযায়ী তোমার প্রিপারেশন কেমন হওয়া উচিত, কিভাবে ভালো করতে পারবা, এটা নিয়ে কিন্তু আজকের এই লাইফটাতে কথা বলবো। পাশাপাশি তোমরা বেশ কনফিউজড যে ভাইয়া আমাদের প্রশ্ন কিভাবে হবে, এমসিকিউ নাকি সিকিউ নাকি রিটেন নাকি সংক্ষিপ্ত প্রশ্ন, নাকি হচ্ছে আমাদেরকে একক কাজ করাবে, দলগত কাজ করাবে, পরীক্ষার প্রশ্নের ধরনটা কেমন হবে, এইটা তোমরা ভালো করে বুঝতেছো কিনা, এটার উপর নির্ভর করতেছে তোমরা পরীক্ষাতে কেমন ভালো করবা। এটাও আমরা আজকে এই লাইভটাতে ক্লিয়ার করে ফেলবো। এন্ড একদম এক্স্যাক্টলি গতকালকে এমসিডিবি থেকে তোমাদের সিলেবাস কতটুকু হবে এটা ঘোষণা করা হয়েছে। যারা জানো খুবই ভালো, যারা জানো না তোমাদেরকে আমরা এই লাইভটাতে জানাই দেব। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, সবাইকে হালকেনস্টাইনে স্বাগত। যারা নতুন জয়েন করলা, আজকে আমরা ষান্মাসিকের প্রস্তুতি নিয়ে যত ভয় আছে, হ্যাঁ, কয়েকদিন আগে ওয়াজেদ ভাইয়া নন সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে তোমাদের ভয়গুলো দূর করলো, আজকে আমরা সায়েন্সের যেই সাবজেক্টগুলো আছে এগুলো সবগুলো ভয় দূর করব। ঠিক আছে, তো তোমরা হচ্ছে তোমাদের যত কনফিউশন আছে, যত ভয় আছে, সবকিছু নিয়ে কমেন্টে কোশ্চেন করতে পারবা। আমরা হচ্ছে কিছুক্ষণ পর পর কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। আমাদের পারপাস হচ্ছে ষান্মাসিক নিয়ে তোমাদের যাতে কোনো প্রকার কোনো কনফিউশন বা দুশ্চিন্তা কিংবা ভয় যাতে না থাকে। ঠিক আছে, আর যারা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন দিবা কমেন্টে কিংবা লাইভটা শেয়ার করে দিবা, অবভিয়াসলি তোমাদের কমেন্টগুলো আমি আগে পড়বো। বাট শুরুতেই আমি হচ্ছে যারা যারা জয়েন করলা তাদের সাথে একটু কথা বলে নেই। নাজমুল, ধন্যবাদ জয়েন করার জন্য। সিয়াম বিশ্বাস, মৌরি হুসাইন, রাইহান, আমি একটু দ্রুত যাই, হ্যাঁ আমরা খুবই দ্রুত আগাবো। মোটামুটি আমরা 40 to 50 মিনিটসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর তোমরা যারা আমাদের কোর্সের ভেতরে আসো, কোর্সের ভেতরের লাইফটা একই সাথে হালকেনস্টাইন এসএসসি পেজ থেকে হচ্ছে, হালকেনস্টাইন ফ্যামিলিতে হচ্ছে, এবং আমাদের নতুন কারিকুলামের ক্লাস 9-এর স্পেশাল যে আমাদের প্রোগ্রামটা আছে ওইটা প্রাইভেট গ্রুপের মধ্যে হচ্ছে। তো তোমরা যারা আসো গ্রুপের, তোমরা কমেন্ট করলে তোমাদের কমেন্টগুলো আমি অবভিয়াসলি আগে পড়বো। ঠিক আছে, সো তোমরা কাইন্ড অফ মেনশন করে দিও, ওকে, যে ভাইয়া আমরা ওইটার ভেতরে, প্রোগ্রামের ভেতরে। ওকে, মৌসুমি মৌ ভাইয়া সিলেবাস নিয়ে কিছু বলেন। মৌসুমি, আজকে আমরা সিলেবাস নিয়ে একদম ডিটেলস কথা বলবো, হ্যাঁ ভাইয়া একদম সবকিছু পয়েন্ট আউট করে রেখেছি। আচ্ছা, তাহসিন, অপূর্ব, ফাহমিদ জামান, আমি একটু দ্রুত নামগুলো পড়ে ফেলি, ওরা আমাদের কোর্সের ভেতরের স্টুডেন্ট। নার্গিস সুলতানা, এবং যারা বাইরের আসো আমি সবার কমেন্ট পড়ছি, সমস্যা নাই, তোমরা সবাই তোমাদের সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারো। ওকে, আইমান আরিক, মোহাম্মদ নাজমুল, আব্দুল্লাল ফাহিম, মাহফুজ আর মারুফ, সাইমা ইসলাম, ফাহিম সাদিক, মৌরি হুসাইন, ইবনে সাইদ, তোমরা যারা যারা জয়েন করলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসো আজকে আমরা আমাদের মূল যে আলোচনা, ষান্মাসিকের প্রস্তুতি কিভাবে নিব, একদম পয়েন্ট বাই পয়েন্ট বিস্তারিত গাইডলাইনে চলে যাই। ঠিক আছে, মৌসুমি মৌ, ঠিক আছে ভাই, আমি সিলেবাস নিয়ে বলতেছি, বাট তোমরা ইন দ্য মিন টাইম আমি যখন কথা বলতেছি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, তোমরা ভেতরে কমেন্ট বক্সে তোমাদের যত সমস্যা আছে, যত প্রবলেম আছে একটা একটা করে জানাইতে পারো। সাবজেক্ট রিলেটেড প্রবলেম হইতে পারে, এক্সাম রিলেটেড প্রবলেম হইতে পারে, স্কুল রিলেটেড প্রবলেম হইতে পারে, সেটা প্রোডাক্টিভিটি রিলেটেড হইতে পারে, এনিথিং
যা কিছু সমস্যা তোমাকে পড়াশোনা থেকে দূরে রাখতেছে, যে কোনো কিছু নিয়ে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, আরাফাত সিদ্দিক, অর্ণব সরকার, সবাইকে স্বাগত। আচ্ছা, তাইলে আমরা শুরু করি। ওকে, আমরা কি নিয়ে কথা বলবো? ষান্মাসিকের প্রস্তুতির একদম বিস্তারিত সবকিছু নিয়ে, স্পেশালি ম্যাথ, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, এই সাবজেক্টগুলো নিয়ে। ঠিক আছে, আচ্ছা, সবার আগে আমরা সবাই যেটা কমেন্টে রিকোয়েস্ট করলো যে ভাইয়া সিলেবাস নিয়ে কথা বলেন, তাইলে আমরা আগে সিলেবাসটা নিয়ে কথা বলি। ঠিক আছে, আচ্ছা, সিলেবাস হচ্ছে গতকালকেই প্রকাশিত হইলো। 1 নাম্বার পয়েন্ট 8 জুন সিলেবাস এনসিটিবি প্রকাশ করেছে। এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দিব আমাদের ইউটিউবে প্লাস ফেসবুকে, তোমরা একটু চোখ রাখবা। 2 নাম্বার জিনিস হচ্ছে সিলেবাসটা দেখে আমার যতদূর মনে হইলো মোটামুটি ওখানে 50% ফোকাস করা হয়েছে। ঠিক আছে, ষান্মাসিক তো অর্ধেক, 50%। আর ওখানে নির্দেশনা দেওয়া আছে যে 12 জুনের মধ্যে তোমাদের এই সিলেবাসটুকুকে স্কুলে শেষ করাই দিতে হবে। 12 জুন, ঠিক আছে, 12 জুনের পর তোমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। এবার তোমরা একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া সিলেবাস যদি 12 জুনের মধ্যে আমাদের স্কুলে শেষ না করায়, তাইলে কি যতটুকু শেষ করাইলো না, এনসিডিবি থেকে ভাইয়া ধরেন 10টা টপিক দিছে, আমাদের স্কুলে 12 জুন পর্যন্ত 8টা টপিক দিছে, বাকি 2টা আমাদের স্কুলে পড়াইলো না, সেই ক্ষেত্রে কি আমার ষান্মাসিকে ওই 2টা টপিক থেকে কোশ্চেন আসবে না? না, এনসিডিবি থেকে যেহেতু বলে দিছে যে এইটাই ফিক্সড সিলেবাস, এনসিডিবি থেকে যা দিছে ওইটা তোমার স্কুলে পড়াক আর না পড়াক, ওইখান থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, এই 2টা জিনিস ক্লিয়ার করা দরকার ছিল। এবার আসো আমরা সিলেবাসের একদম বিস্তারিততে চলে যাই। এই জিনিসপত্রগুলো তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, এটা তোমরা জাস্ট এনসিটিভির ওয়েবসাইটে গেলেই নোটিশ সেকশনে পাওয়া যাবা। ওকে, আচ্ছা, বা আমি হচ্ছে এটা পিডিএফ এর লিংক আরাফাতকে বলে দিব, সে কমেন্টের ডেসক্রিপশনে কমেন্টে এটা পিন করে দিবে। ওকে, বা কমেন্টে পোস্ট করে দিবে। বাংলা তোমাদের পাঠ্যপুস্তকের একদম শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত, এটা খুব বেশি একটা টাফ কিছু হওয়ার কথা না। ঠিক আছে, ইংরেজি 77 পৃষ্ঠা পর্যন্ত, গণিত 112 পৃষ্ঠা পর্যন্ত, মানে হচ্ছে পঞ্চম অধ্যায় পর্যন্ত। ওকে, বিজ্ঞান 36 পৃষ্ঠা পর্যন্ত, খুব বেশি না, অল্পই আছে। গণিতটাই আমি দেখতে পাচ্ছি একটু বেশি দিয়ে ফেলছে, বাট সমস্যা নাই। তোমরা যারা আমাদের কোর্সের ভেতর স্টুডেন্ট আছো তোমরা খেয়াল করছো যে আমাদের প্রথম 3টা চ্যাপ্টার একদম কমপ্লিটলি শেষ, 4-এর আংশিক, 5-এর আংশিক শেষ, বাকিটা আমরা 12 তারিখের মধ্যে, যেহেতু এনসিডিবি থেকে বলা আছে 12 এর মধ্যে শেষ করতে হবে, আমরা 12 এর মধ্যেই শেষ করাই দিব। ওকে, আচ্ছা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 73 পেজ, ডিজিটাল প্রযুক্তি 70 পেজ, জীবন ও জীবিকা 90 পেজ পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, আর বাকি যেগুলো আছে স্বাস্থ্য সুরক্ষা, এগুলো তো অত কঠিন কিছু না। 58, 42, 75, তোমরা এখানে সাবজেক্ট নেম দেখতে পাচ্ছ, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, এগুলা তোমরা পেজগুলো দেখতে পাচ্ছ, তাই না? এই হচ্ছে সিলেবাস। এখানে যে ইম্পর্টেন্ট 2টা পয়েন্ট তোমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে এনসিডিবি এক্সপেক্ট করতেছে, আবারও বলি, এটা অলরেডি একবার বলছি, 12 জুনের মধ্যে তোমাদের স্কুল সবকিছু শেষ করাই দিবে। যদি স্কুল শেষ না করাইতে পারে, সেই ক্ষেত্রে কোনোভাবেই যা যা শেষ করাইতে পারলো না এই সিলেবাসের, ওইগুলা এক্সাম থেকে বাদ দেওয়া যাবে না, ওইগুলাকে বিকল্প উপায়ে শেষ করতে হবে। এখন বিকল্প উপায়টা কি? বিকল্প উপায়টা হচ্ছে, ধরো প্রত্যেকটা সাবজেক্টের একটা করে অধ্যায় বাকি আছে, ওই অধ্যায়টার তোমরা যাতে অনলাইন ক্লাস করে, এরকম ভালো একটা কোর্স থেকে তোমরা যাতে অনলাইন ক্লাস করে, যতটুক তোমার স্কুলে পড়ানো হয় নাই বা যতদূরই পড়ানো হয়েছে, ওখানকার কোনো কিছু যদি তুমি না বুঝে থাকো, এটা কিন্তু এনসিটিভি থেকে স্পষ্ট করে বলে দিছে, দরকার হইলে অনলাইন ক্লাস করে তোমার নিজ উদ্যোগে কিংবা তোমার স্কুলের উদ্যোগে অনলাইন ক্লাসের মাধ্যমে এটা শেষ করে নিতে হবে। মানে সিলেবাস শেষ করা লাগবেই, সিলেবাস না শেষ করে তুমি পরীক্ষায় বসতে পারবা না, ফুল সিলেবাস থেকে এক্সাম হবে। ঠিক আছে, আর তোমাদেরকে বলা হয়েছে যে অভিভাবকদেরকে ফেসবুক গ্রুপ, মোবাইলের গ্রুপে এইগুলোতে যেন টিচাররা নির্দেশনাগুলো দিয়ে দেন। ঠিক আছে, কিভাবে সিলেবাসটা শেষ করবা যদি স্কুলে শেষ না হয়। আমাদের ক্ষেত্রে আমাদের হালকেনস্টাইনের যে নতুন কারিকুলামের ক্লাস 9-এর প্রোগ্রামটা আছে, আমাদের আলাদা স্পেশাল একটা গ্রুপ আছে, ওখানে হচ্ছে আমরা উইকে এরকম একটা 2 থেকে 3টা লাইভ করে আমরা সবগুলো নির্দেশনা দিয়ে দেই স্টুডেন্ট প্লাস গার্ডিয়ানদের, যে কিভাবে সে প্রত্যেকটা সাবজেক্ট ঠিকমতো শেষ করবে। ঠিক আছে, যদি তার সিলেবাস না শেষ হয়ে থাকে বা তার স্কুলে যদি ঠিকমতো না পড়াই থাকে, সে ঘরে বসে সেটা কিভাবে করতে পারে। ঠিক আছে,
আচ্ছা, আর বাকি জিনিসপত্রগুলা তোমরা আমি যদি এই কয়েকটা পয়েন্টকে সামারাইজ করি, এখানে বেসিক্যালি বলা হয়েছে যেই অধ্যায়গুলা বাকি থাকবে 12 জুনের পরে, ওই অধ্যায়গুলা থেকে তোমাদেরকে যেন স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়, দলগত কাজকে যাতে একক কাজে কনভার্ট করে সহজ করে তোমাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয়, সো দ্যাট তোমরা যাতে এগুলা বাসায় শেষ করে ফেলো, দরকার হয় অনলাইনে কাজগুলা সাবমিট করার ব্যবস্থা করে দিতে বলছে। তো এই হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা। ওকে, সিলেবাস নিয়ে আমাদের যা যা জানা দরকার সেটা জানা হয়ে গেল। এবার আমাদের তোমরা যারা এই প্রোগ্রামের ভেতরে আসো, তোমাদের জন্য হচ্ছে আপডেট, আমরা কিন্তু এই প্রোগ্রামের ভেতরে এক্সাম কিন্তু অলরেডি অ্যাড করে দিছি। ঠিক আছে, তোমরা হয়তো অ্যাপে দেখতে পাচ্ছ না, ওয়েবসাইটে যাও, হোল কোর্সের প্রথম পেজে না সেকেন্ড পেজটাতে যাবা, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, কিছুক্ষণ পরেই দেখাবো। ওখানে নতুন এক্সাম অ্যাড হয়ে গেছে। আর তোমাদের একটা কিংবা হাফ কিংবা দুইটা যে অধ্যায়গুলো বাকি আছে, এগুলো যেহেতু এমসিডিবি থেকে বলা হয়েছে 12 জুনের মধ্যে শেষ করাইতে হবে, আমরা 12 জুনের মধ্যে দিয়ে দিব। আমার পরীক্ষা ছিল গত এক সপ্তাহ, এই জন্য রেকর্ডিং কিছুটা পজ ছিল, আমি গতকাল অফিস আসলাম। বাই দ্য ওয়ে, গতকালকে আমার বার্থডে ছিল, গতকালকে একটু ব্যস্ত ছিলাম, তো আজকে থেকে তোমাদের রেকর্ডিং আবার শুরু হবে, 12 এর মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাইলে আমরা ক্লাস 9 ষান্মাসিকের সিলেবাস নিয়ে একদম বিস্তারিত কথা বলে ফেললাম। এইবার আমার মনে হয় তোমাদের কারা কারা আবার নতুন জয়েন করলা, তোমাদের সাথে একটু কথাবার্তা বলা দরকার। ওকে, আচ্ছা, আমি মোটামুটি 2 মিনিটের মতো কমেন্ট পড়বো। তোমরা সিলেবাস নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে এখন কমেন্ট করতে পারো। ওকে ভাইয়া, সায়েন্সের 36 পেজের অর্থ কি? সায়েন্সের 36 পেজ মানে হচ্ছে অনুসন্ধানী বইয়ের 36 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, এর ওই 36 পৃষ্ঠার সাথে কানেক্টেড অনুশীলন বইয়ের যতটুক আছে, ঠিক আছে, ওটুকুই প্র্যাকটিস করতে হবে। শহীদ মাহমুদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া বার্থডে উইশ করার জন্য। শিমু সাহা, ওয়ালাইকুম সালাম। কারুর সিলেবাস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে কোশ্চেন করো। আর যাদের সিলেবাস স্কুলে ভালো মতো শেষ করানো হয় নাই, এই প্রোগ্রামটার লিংক তোমরা কমেন্টে চেক করো। আরাফাত, তুমি যদি লাইভে থেকে থাকো এখনই কমেন্টে সেটা দিয়ে দাও। তোমাদের যাদের সিলেবাস শেষ হয়নি, তোমরা জাস্ট এই একটা প্রোগ্রামে এনরোল করে নিয়ে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রস্তুতি ঘরে বসেই নিতে পারবে। ওকে, সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতিগুলো কিভাবে নিবা এগুলো নিয়ে আমরা এখনই কথা বলবো বিস্তারিত। ওকে, আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে, আমি বিজ্ঞানের সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো, আর ওয়াজেদ ভাইয়া অলরেডি নন সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কথা বলে ফেলেছে লাস্ট উইকে। ওকে, আচ্ছা, সিলেবাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও। মোহাম্মদ নাজমুল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যারা যারা বার্থডে উইশ করতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাকে সিলেবাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলো, আমরা পরের পয়েন্টে যেতে চাই। আরাফাত সিদ্দিক, ভাইয়া এক্সাম তো শুধু এমসিকিউ কোশ্চেন আর এক্সাম পেপার 12 তারিখের আগে দিলে ভালো হয়। এক্সাম পেপার বলতে কি বোঝাচ্ছ? ঠিক আছে, আমি এটা তোমার সাথে আরো বিস্তারিত কথা বলে জেনে নিব। আর আরাফাত সিদ্দিক হচ্ছে আমাদের কোর্সের ভিতরে অ্যাড করা এক্সাম নিয়ে জানতে চাইলো। আচ্ছা, এক্সামগুলো এমসিকিউতে অ্যাড করা হয়েছে কারণ অনলাইনে এমসিকিউ এক্সাম সবচেয়ে সহজভাবে নেওয়া যায়, অন্য এক্সামগুলো অত ইজিলি নেওয়া যায় না। কথা বুঝছো? এখন ভাইয়া, আমাদের ষান্মাসিকে যদি এমসিকিউ এক্সাম না হয়, আপনাদের কোর্সের ভেতরে এমসিকিউ এক্সাম দিয়ে আমাদের কি উপকার হবে? উপকারটা হবে হচ্ছে এইটা, আমাদের কোর্সের ভিতরে এক্সামগুলা আমি নিজে যেই চ্যাপ্টারগুলো ষান্মাসিকে আছে ওই চ্যাপ্টারগুলার মূল বইয়ের টপিক ওয়াইজ লাইন বাই লাইন ধরে ওখান থেকে আমি কোশ্চেনগুলো পিক করছি। তার মানে কেউ যদি এই এক্সামগুলোতে ভালো করতে পারো, তার মানে হচ্ছে তোমার মূল বইয়ের উপর খুব ভালো দখল আছে। আর এনসিডিবি থেকে কিংবা মাওসি থেকে কিন্তু স্পষ্ট বলা আছে যে যাদের মূল বইয়ে ভালো দখল আছে ওরা কিন্তু ষান্মাসিকে ভালো করবে। তার মানে আমাদের এক্সামগুলোর পারপাস হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে টেস্ট করা, তুমি মূল বইটা ভালো করে পড়ছো কিনা। কথা বুঝছো? সো তোমার মূল বইটা আদৌ ভালো করে পড়া হয়েছে কিনা এইটা টেস্ট করার জন্য তুমি আমাদের এই প্রোগ্রামের ভেতরে এক্সামগুলো প্র্যাকটিস করবা। যদি দেখো, তার মানে কি, এক্সামগুলো একটা বেসিক্যালি টেস্ট। আমাদের বিভিন্ন ডিজিজ হলে, রোগ হলে আমরা টেস্ট করি না, টেস্টের ফলাফলের উপর বেস করে আমরা সিদ্ধান্ত নেই যে আমার স্বাস্থ্য ভালো আছে নাকি খারাপ আছে, তাই না? তুমি এই এক্সামগুলো দিবা। ধরো তুমি গণিতের প্রাত্যহিক জীবনের সেট, এটার উপর একটা এক্সাম দিলা, দিয়ে দেখো অনেক ভালো স্কোর আসছে, তার মানে কি এই অধ্যায়ে তোমার প্রস্তুতি ভালো, মূল বইয়ে তোমার ভালো
দখল আছে। যদি দেখো যে না আমার খুব ভালো নাম্বার আসে নাই, তার মানে কি? তার মানে হচ্ছে এই অধ্যায়টার মূল বইটা তোমার ভালো দখলে নাই। তুমি এই কোর্সের ভেতর থেকে ক্লাস দেখে কি করবা, অধ্যায়টা ভালো করে দখলে নিয়ে আসবে। এখন যদি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে তো আর বোঝার সুযোগ নাই, তাই না? এই তো তো এক্সাম এই কারণে এমসিকিউ ফরম্যাটে রাখা হয়েছে, জাস্ট টেস্ট করার জন্য যে তোমার মূল বইয়ের উপর ভালো দখল আসছে কিনা। ওকে, আচ্ছা। কেউ যদি সিলেবাস নিয়ে আর কোনো কোশ্চেন করতে চাও, পাইলটিয়ান বি, হ্যাঁ ভাইয়া আমরা জানি অনেক খুঁটিনাটি অনেক ত্রুটি আছে, আমরা সেটা প্রতিনিয়ত ফিক্স করতেছি। যারা একদম শুরু থেকে কোর্সের ভেতরে আছে তারা জানে শুরুতে যদি ত্রুটিগুলো এ লেভেলের ছিল, আস্তে ধীরে উইকলি বেসিসে ত্রুটিগুলো একটু একটু কমতে 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 একদম জিরোর দিকে চলে আসতেছে। নতুন কারিকুলাম সবার জন্য নতুন, আমরা কেউ এক্সপার্ট ছিলাম না, আস্তে ধীরে আমরা ভুল করতে করতে জিনিসগুলো সামলাচ্ছি। বাট একটা জিনিস এনশিওর করতে পারি, সাবজেক্ট ওয়াইজ ষান্মাসিকের প্রিপারেশন নেওয়ার জন্য সর্বনিম্ন প্রাইসে এইটার মতো ভালো প্রোগ্রাম এই প্রাইস রেঞ্জে আর নাই, ঠিক আছে? এন্ড আরো একটা জিনিস এনশিওর করতে পারি, আমি যেহেতু এই প্রোগ্রামের ভেতরে ম্যাথ ক্লাসগুলো নিচ্ছি, এটার ব্যাপারে একদম এনশিওর করে বলতে পারি প্রাইস রেঞ্জ ডাজন্ট ম্যাটার, যে কোনো প্রাইস রেঞ্জের কোর্স তুমি চেক আউট করতে পারো। এটার মধ্যে ম্যাথ যে ক্লাসগুলো আমি দিচ্ছি এগুলো বাংলাদেশে যে কোনো ম্যাথ ক্লাসের চাইতে ভালো। এই ম্যাথ ক্লাস দেখলে তোমার ম্যাথ নিয়ে কোনো ঝামেলা থাকবে না, এটা একদম আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ ম্যাথ ক্লাসগুলো আমি নিজে হাতে লিখে লিখে বুঝাইছি। তাসিন অপূর্ব অ্যাপ থেকে এক্সাম দিতে পারবে না, কোর্সের ওয়েবসাইট থেকে দিতে হবে। আচ্ছা, শ্রী প্রসাদ রয় কোশ্চেন করেছে, ভাইয়া সিলেবাস তো বুঝেছি, এক্সামটা কেমনে হবে এটা নিয়ে বলেন। ওকে, তাইলে আমাদের যেহেতু সিলেবাস নিয়ে কথাবার্তা বলা শেষ, আমরা এইবার এক্সাম নিয়ে কথাবার্তা বলবো। ওকে, আমরা পরীক্ষার ফরম্যাটটা কেমন হবে এটা নিয়ে কথা বলবো, প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এটা নিয়ে কথা বলবো, বলে দেন আবার তোমাদের প্রবলেমগুলোর কথা শুনবো, দেন আমরা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে চলে যাব। ওকে, গণিত কেন ভয় লাগে, ডিজিটাল প্রযুক্তি কেমনে পড়বা, ওইগুলাতে। ওকে, আচ্ছা। আমি যারা নতুন জয়েন করলাম তোমাদেরকে আমি আবারও বলি, ক্লাস 9-এ ষান্মাসিক পরীক্ষা শুরু হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। ষান্মাসিক পরীক্ষার প্রস্তুতি বিষয়ক যে কোনো কনফিউশন তোমরা কমেন্টে কোশ্চেন করে দূর করে নিতে পারবা, আমরা সেগুলোর উত্তর দিচ্ছি। এখন কথা বলবো এই যে ষান্মাসিক পরীক্ষাটা, এটার পরীক্ষার ফরম্যাটটা কেমন হবে, ঠিক আছে? আচ্ছা, মাউসি থেকে স্পষ্ট করে নির্দেশনা দেওয়া আছে, তোমাদের মূল্যায়ন হবে দুইটা। ওকে, একটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন। ওকে, শিখনকালীন মূল্যায়ন, আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। ঠিক আছে ভাইয়া? তাহলে ভাইয়া জুন মাসে যে আমাদের মূল্যায়নটা হচ্ছে, ষান্মাসিকটা হচ্ছে, সেটা কি শিখনকালীন মূল্যায়ন নাকি সামষ্টিক? সেটা অবশ্যই সামষ্টিক মূল্যায়ন। তাহলে ভাই শিখনকালীন মূল্যায়নটা কখন হবে? ভাইয়া এবং আপু, শিখনকালীন মূল্যায়নটা তোমার অলরেডি হয়ে গেছে। তোমাদেরকে যারা আমাদের চ্যানেলে কানেক্টেড আছো, ফেসবুক পেজে কানেক্টেড আছো, তোমরা জানো একদম শুরুর দিন থেকে বলে আসতেছি যে নতুন শিক্ষাক্রমে কিন্তু শুধু ষান্মাসিক এবং বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে তোমাকে স্কোর দিবে না। তুমি প্রতিদিন ক্লাসে যাচ্ছ কিনা, প্রতিদিনের কাজ ঠিক মতো করতেছো কিনা, টিচারের সাথে ভালো মতো ইন্টারাক্ট করতেছো কিনা, এগুলার উপর মার্কিং থাকবে। ওইটাই হচ্ছে শিখনকালীন মূল্যায়ন। ঠিক আছে, শিখনকালীন মূল্যায়নের ধাপ যেহেতু শেষ, আমার এখন আর এটা নিয়ে বিস্তারিত কিছু বলার নাই। যেই কয়দিন স্কুল বাকি আছে রেগুলার স্কুলে যাও, যত কাজ বাকি আছে শেষ করে জমা দাও, টিচারের সাথে ভালো যোগাযোগ রাখো, এন্ড যদি ভুল টুল করে থাকো, বেয়াদবি করে থাকো, টিচারের কাছে গিয়ে সরি বলে সুন্দর করে মাফ টাফ চেয়ে আসো, যে স্যার কোনো ভুল টুল করে থাকলে মাফ করে দিয়েন বা শুধরে দিয়েন। শিখনকালীন মূল্যায়নের সময় শেষ, এটা এখন তোমার টিচারের সাথে তোমার সম্পর্ক কেমন এটার উপর নির্ভর করবে। ঠিক আছে, আচ্ছা। আমি মনে হয় একটু বেশি সুগার কোটিং বা সুইট করে কথা বলতেছি, আমার মনে হয় একটু রাফ এন্ড টাফ হওয়া উচিত। সোজা বাংলা কথাই বলি, শোনো, নতুন শিক্ষাক্রমে তোমার ক্লাসের টিচারের সাথে তোমার সম্পর্ক খারাপ মানে তোমার রেজাল্ট খারাপ হবে, একদম সোজা হিসাব। শিখনকালীন মূল্যায়নের পুরা পিআই এবং বিআই এ যতগুলা স্কোরিং এর সুযোগ আছে প্রত্যেকটা ডিপেন্ড করবে টিচারের সাথে তোমার সম্পর্কের উপর। ডান, এটা নিয়ে কথাবার্তা বলা শেষ। এবার আসো সামষ্টিক মূল্যায়নে। সামষ্টিক মূল্যায়ন প্রত্যেকটা সাবজেক্টের 5 ঘন্টার করে হবে। এটা নিয়ে আমি অলরেডি চ্যানেলে ভিডিও দিছি, যারা দেখো নাই অলরেডি মারা খাইছো।
এখনো বলতেছি ভালো করে শুনো, ইনাফ টাইম আছে, ঠিক আছে ষান্মাসিকে ভালো করার। 1 নাম্বার, প্রত্যেকটা সাবজেক্টের 5 ঘন্টার যে এক্সাম হবে, একটা পার্ট থাকবে রিটেন এক্সাম বা থিওরি এক্সাম। কি বললাম? রিটেন কিংবা থিওরি। আরেকটা কি হবে? কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন। ওকে, এখন আসো আগে এই রিটেন এক্সামটা নিয়ে কথা বলি। রিটেন এক্সামটাতে বেসিক্যালি কি হবে? একদম সোজা জিনিস। গণিতে কি হবে? যেই কয়টা অধ্যায় আছে ওই কয়টা অধ্যায়ের অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে, একক যে কাজগুলো আছে অনুশীলনীর আগে, দলগত কাজ যেগুলো আছে, উদাহরণ যেগুলো আছে, ওখানকার ম্যাথগুলো তুমি পারো কিনা রিটেন এক্সামে টেস্ট করবে গণিতের ক্ষেত্রে। ঠিক আছে, যারা অনুশীলনীর ম্যাথগুলো পারে ওই রিটেন এক্সাম তার কাছে একদম ডাল ভাত। ভাইয়া গণিতের অনুশীলনী প্লাস থিওরির যে একক কাজ, দলগত কাজ, উদাহরণ, এগুলো কোত্থেকে বুঝবো? এইখান থেকে ঘরে বসে সুন্দর করে বুঝানো, ঠিক আছে, যদি স্কুলে না বুঝা থাকো। ঠিক আছে, এটার ভেতরে ষান্মাসিকের সিলেবাস 80% দেওয়া আছে, 12 তারিখের মধ্যে 100% দেওয়া হয়ে যাবে। অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথের খুবই সুন্দর সমাধান ক্লাসে প্লাস সমাধান নোটে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে রিটেন এক্সামে কি হবে? গণিতের ক্ষেত্রে অনুশীলনীতে যে জিনিসগুলো আছে এইগুলাই আবার সলভ করতে দিবে, এর বাইরে কিচ্ছু আসবে না। তাহলে হইলো তো, তাই না? আচ্ছা, বাকি যে সাবজেক্ট গুলো আছে, ধরো ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি মূল বইটা লাইন বাই লাইন যদি পড়া থাকো তাইলেই তো হচ্ছে। ওখান থেকে হয়তো এমসিকিউ কোশ্চেন করতে পারে, শর্ট কোশ্চেন করতে পারে। ধরো তোমাকে প্রশ্ন করতে পারে একদম প্রথম অধ্যায় থেকে যে বিকাশ প্রতারকের হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে। তুমি যদি মূল বই ভালো করে পড়ে থাকো তাহলে তো তোমার অ্যান্সার লিখতে পারা উচিত, তাই না? তারপর যদি অন্য সাবজেক্টে আসি, জীবন ও জীবিকা, রিটেন পার্টে কি দিবে? রিটেন পার্টে তোমাকে হয়তো ছোট ছোট প্রশ্ন করতে পারে যে বিনিয়োগ মানে কি, একটা পরিবারের আয়ের উৎসগুলা কি কি, ব্যয়ের উৎসগুলা কি কি। মূল বইয়ে যে বেসিক কনসেপ্ট গুলো আছে এইগুলা যদি বুঝা থাকো কেউ, রিটেন পার্টটুকু তার জন্য একদম ডাল ভাত। আর এগুলো কোত্থেকে বুঝবা? স্কুলে যদি ভালো করে বুঝাই থাকে তাহলে তো খুবই ভালো, আর স্কুলে না বুঝাই থাকলে সুন্দর করে এখান থেকে ঘরে বসে সবকিছু ষান্মাসিকের সবকিছু দেওয়া আছে, এখান থেকে কমপ্লিট করে ফেলো। শুধু তাই না, এখানে ষান্মাসিকের প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো একক কাজ এবং দলগত কাজ আছে প্রত্যেকটা সমাধান, মূল বইয়ের সমাধান এটার ভেতরে ম্যাটেরিয়ালস আকারে অ্যাড করা আছে। কিছু ছোটখাটো ত্রুটি আছে, যেহেতু বইগুলো আমাদের হাতে প্রথমে আসছে একরকম ছিল, তারপর চেঞ্জ হয়েছে, বাট 80% প্লাস সবকিছু কারেক্ট মতো দেওয়া আছে। যারা কমেন্টে বলতেছো ভাই খুঁটিনাটি সমস্যা আছে, আমরা খুব ভালো করে জানি সমস্যা আছে। ঠিক আছে, তোমার কি মনে হয় আমরা হচ্ছে না জেনে কনফিডেন্টলি তোমাদের সামনে কথা বলতে চলে আসছি? আচ্ছা ডান। তাইলে প্রতিটা সাবজেক্টে 5 ঘন্টার এক্সাম হবে, 1 থেকে 2 ঘন্টা হবে রিটেন, এটা স্কুলের টিচাররা ডিসাইড করবে, বাট মাউসি থেকে 1 ঘন্টা রেকমেন্ড করছে। 2 নাম্বার হবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন, এটা হবে সবচেয়ে বড় পার্ট। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হইতে পারে, বাট মাউসি থেকে রেকমেন্ড করছে 4 ঘন্টা নিতে হবে। এটা কম বেশি হইতে পারে স্কুল টু স্কুল। ঠিক আছে, এই কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন অ্যাকচুয়ালি কি হবে? গণিতের ক্ষেত্রে কি হইতে পারে? গণিতের ক্ষেত্রে ক্লাসরুমে টিচার আসবে, বলবে 3 জন করে গ্রুপ করো, 2 জন করে গ্রুপ করো, 4 জন করে গ্রুপ করো। প্রত্যেকটা গ্রুপে একজন একজন ধরে 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 বলবে কি, এই গ্রুপ এই দুইটা ম্যাথ সলভ করো, এই গ্রুপ এই দুইটা ম্যাথ সলভ করো, এই গ্রুপ এই দুইটা ম্যাথ সলভ করো। প্রত্যেকটা গ্রুপকে সিলেবাসের ভেতর থেকে ম্যাথ সলভ করতে দিবে। কোন ম্যাথগুলো দিবে? রিটেন এক্সামের ক্ষেত্রে অনুশীলনীর ম্যাথগুলো বেশি দিবে। আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে কোন ম্যাথগুলো দিবে? অনুশীলনীর আগে থিওরি পার্টে যে একক কাজ, দলগত কাজ, উদাহরণ আছে ওখানকার ম্যাথগুলো বেশি দিবে, স্পেশালি একক কাজ এবং দলগত কাজগুলো। ঠিক আছে, দিয়ে কি বলবে, কিছুক্ষণ টাইম দিবে সলভ করার জন্য। টিচার ঘুরে ঘুরে দেখবে কারা কারা সলভ করতে পারতেছে, ওইখানে একটা নাম্বারিং করবে। দেন যখন সময় শেষ হয়ে যাবে সলভ করার, দেন টিচার এক এক করে সবার কাছে যাবে, প্রত্যেকটা গ্রুপে যাবে, যায় গ্রুপের যে কোনো একজনকে বলবে ম্যাথটা কেমনে করছো বুঝাই দাও, সূত্রটা কেমনে আসলো বুঝাই দাও, এখানে কি করছো বুঝাই দাও। তার মানে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে ভালো করার উপায় কি? উপায় হচ্ছে তোমার ক্লাসে টিচার যত একক কাজ এবং দলগত কাজ মার্ক করে দিছে মূল বই থেকে, এগুলো খুব ভালো করে দখলে নিয়ে যাও, এইগুলা থেকেই তোমাদেরকে গ্রুপে গ্রুপে সলভ করতে দিবে। ঠিক আছে, আর সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কথা বলার দক্ষতা, প্রেজেন্টেশন স্কিল। টিচার যখন আসবে তোমার সামনে, তুমি ম্যাথটা সুন্দর করে সলভ করছো, বাট চুপচাপ এরকম বসে আসো, মুখে পিঠা দিয়ে বসে আসো, মুখে কোনো কথা বের হচ্ছে না। টিচার কিন্তু তুমি ম্যাথটা পারা সত্ত্বেও তোমাকে নাম্বার না দিয়ে চলে যাবে কিংবা কম নাম্বার দিবে। তো এটা মাথায় রাখো। কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে ম্যাথের এক্সাম্পল দিলাম। ডিজিটাল টেকে কি হইতে পারে? ডিজিটাল টেকের ক্ষেত্রে যাদের স্কুলে কম্পিউটার আছে, ল্যাব আছে, তাদেরকে দেখা যাবে ল্যাবে নিয়ে যাবে,
গ্রুপ করে দিবে 2-3 জন করে। দেন প্রত্যেকটা গ্রুপকে এক একটা টাস্ক অ্যাসাইন করবে। একটা গ্রুপকে হয়তো বলবে বা সবাইকে হয়তো সেম টাস্ক অ্যাসাইন করবে। হয়তো সবাইকে বলবে যে ওয়েবসাইট বানাই দেখাও, গুগল ফর্ম তৈরি করে দেখাও, সার্ভে তৈরি করে দেখাও, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেখাও, ইমেল খুলে দেখাও। তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রথম দ্বিতীয় অধ্যায়ে যেই ছোট ছোট কাজগুলো আছে কম্পিউটারে হাতে নাতে যেগুলো করতে হয়, এই কাজগুলার কোনো না কোনো একটা কাজ তোমাদেরকে এই কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে করতে দিবে। তাহলে আমি যদি রিক্যাপ করি, পরীক্ষার ফরম্যাট কেমন হবে? ষান্মাসিকের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে 5 ঘন্টার। একটা পার্ট থাকবে কি রিটেন পার্ট, আরেকটা পার্ট থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন। রিটেন পার্টে কি আসবে? প্রতিটা সাবজেক্টের মূল বইয়ের বেসিক যে কনসেপ্টগুলো কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করলে ওখান থেকে কমন আসবে। কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কি আসবে? যে সাবজেক্টগুলো আছে, যে অধ্যায়গুলো সিলেবাসে আছে, ওই অধ্যায়গুলোর যত একক কাজ, দলগত কাজ, পোস্টার, ব্যানার, হাবি জাবি যা যা আছে এগুলো যদি আগে থেকে সমাধান করে রাখো ওখান থেকে কমন আসবে। এন্ড এই সবকিছু সমাধান এই প্রোগ্রামের ভিতরে ইনক্লুড করা আছে। কিংবা তোমার যেইখান থেকে ভাল লাগে, আর তো 20 দিন টাইম আছে, এন্ড স্কুল বন্ধ থাকতেছে, কালেক্ট করে নাও। আর ডিজিটাল টেকের প্রত্যেকটা অধ্যায়ের হাতে নাতে যে কাজগুলো এগুলো খুব সহজ করে বোঝানো আছে এই প্রোগ্রামের ভেতরে, বা তোমার যার কাছ থেকে সহজ হয় বা তোমার সুবিধা হয় বুঝা নাও। ঠিক আছে, সময় কিন্তু আর খুব বেশি নাই। তো এই হচ্ছে পরীক্ষার ফরম্যাট। ঠিক আছে, আচ্ছা এইবারে আসো আমরা এটার সাথে কানেক্টেড একটা টপিক নিয়ে কথা বলে ফেলি। প্রশ্নের প্যাটার্ন কেমন হবে? তাহলে পরীক্ষার ধরন তো তোমরা দেখলা 2 ধরনের, তাই না? একটা হচ্ছে রিটেন, আরেকটা কি? আরেকটা হচ্ছে কার্যক্রম ভিত্তিক। তো কার্যক্রম ভিত্তিক এটা তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে এটা অনেকটা কি হাইব্রিড একটা মডেল হচ্ছে, ফিক্সড কোনো কিছু বলা যাচ্ছে না যে কিভাবে কেমনে কি হচ্ছে। বাট রিটেনের ক্ষেত্রে বলা চলে আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব যে কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে। বাট এত প্রেডিকশনের দরকার নেই, ডিরেক্ট স্যারকে জিজ্ঞেস করো যে স্যার আমাদের রিটেন এক্সামে কোন টাইপের কোশ্চেন আসবে। এটা হয়তো মাউসি থেকে ফিক্সড করে দিতে পারে, অথবা তোমাদের টিচাররাই যেহেতু এখানকার সবকিছু, টিচাররা নিজেদের সুবিধা মতো এক ধরনের কোশ্চেন করতে পারে। এটা হইতে পারে শর্ট কোশ্চেন, এটা হইতে পারে এমসিকিউ, এটা হইতে পারে লং কোশ্চেন, এনিথিং। এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করবে। ম্যাথের ক্ষেত্রে তোমাকে ম্যাথ সলভ করতে দিবে, ডিজিটাল টেকে মেবি এমসিকিউ দিবে, ইংরেজির ক্ষেত্রে প্রবাবলি তোমাকে গ্রামারের রুলস লিখতে দিবে বা গ্রামার রিলেটেড কোন একটা কারেকশন করতে দিবে, প্রবাবলি তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিবে বা কম্পোজিশন লিখতে দিবে। কথা বুঝছো? আমি যদি তোমাকে আইডিয়া দেই সেক্ষেত্রে আমি বলবো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যত টাইপের কোশ্চেন তুমি প্র্যাকটিস করে আসছো এগুলোর যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে, বাট তোমার কি সেটা নিয়ে ঘাবড়ানো উচিত হবে না? কারণ শুরুতেই তো বলছি রিটেনে এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে যা কিছু আসবে সেটা যেমনেই আসুক, কোত্থেকে আসবে? মূল বই থেকে আসবে। মূল বই যদি এরকম ভালো একটা প্রোগ্রাম থেকে সুন্দর করে বুঝা নাও তাইলে এখানে যেমনেই কোশ্চেন করুক না কেন তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বাট মোটামুটি এমসিকিউ, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, প্যারাগ্রাফ, সিভি, তারপর হচ্ছে ডায়ালগ, কম্পোজিশন, এগুলাই থাকবে। ঠিক আছে, সাবজেক্ট টু সাবজেক্ট এটা ভেরি করবে। বেটার হয় তোমার সাবজেক্ট ভিত্তিক টিচারের কাছ থেকে আগেই জানা নাও যে স্যার বাংলা প্রশ্ন কোন ফরম্যাটে করবেন, স্যার অঙ্ক প্রশ্ন কোন ফরম্যাটে করবেন, স্যার ইংরেজি প্রশ্ন কোন ফরম্যাটে করবেন, আমাদেরকে আগে থেকে বইলা দেন। কথা বুঝছো? এটা তুমি নিজে কথা বলে ক্লিয়ার করে নাও। এবার আসো কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে। কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে এটা হাইব্রিড একটা মেথডে হবে, কোশ্চেনের প্যাটার্নটা হাইব্রিড হবে। তোমাকে কিছু একটা লিখতে দিচ্ছে, সেটা আবার প্রেজেন্ট করতে দিচ্ছে, তাই না? আবার তোমাকে আবার স্যার প্রশ্ন করতেছে, তার মানে এখানে রিটেনও থাকবে, ঠিক আছে, এখানে প্রেজেন্টেশনও থাকবে, তারপর এখানে কি ভাইবাও থাকবে। ঠিক আছে, বিজ্ঞানের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করতে দিতে পারে। ঠিক আছে, তারপর ডিজিটাল ট্যাগের ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিক্যালি কিছু একটা দেখাইতে হইতে পারে। সো এই মোটামুটি কয়েকটা ফরম্যাটে হবে, বাট বেটার তুমি আগে থেকে স্যারকে জিজ্ঞেস করে নাও, স্যার আমাদের ডিজিটাল ট্যাগে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে আমাদেরকে কি কি করতে দিবেন, প্যাটার্নটা কি হবে, স্যার গণিতে আমাদেরকে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কি কি করতে দিবেন। কারণ আমি যেগুলো বলতেছি এগুলো তো এক এক স্কুলে এক এক রকম হবে, বাট এগুলোর ভেতরেই হবে। এটা তোমরা নিজেরা কথা বলে ক্লিয়ার করে নাও। তাহলে আশা করি ষান্মাসিক পরীক্ষার ফরম্যাট কেমন হবে
এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকটা সাবজেক্টের 5 ঘন্টার পরীক্ষা হবে, একটা পার্ট থাকবে কি রিটেন মূল্যায়ন লিখিত, আরেকটা থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন, আর তার আগে শিক্ষণকালীন মূল্যায়ন হয়ে গেছে ক্লাসের সাথে সাথে। ওকে, আর প্রশ্নের প্যাটার্ন কেমন হবে বললাম তো, রিটেনে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ, প্যারাগ্রাফ, ডায়ালগ, হাবিজাবি অনেক কিছু থাকতে পারে। সাবজেক্ট ওয়াইজ ভেরি করবে, টিচারকে সরাসরি জিজ্ঞেস করে নাও। কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে এই জিনিসগুলো থাকতে পারে, স্পেসিফিক করে সাবজেক্ট ওয়াইজ কি কি হবে এটা চেঞ্জ হইতে পারে, স্যারের কাছ থেকে ক্লিয়ার করে যায় না। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ একদম প্রিপারেশনের একদম ডিপে চলে যাব। স্পেশালি আমার যে সাবজেক্টগুলো গণিত, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, এইগুলা নিয়ে আমরা যা যা কনফিউশন আছে আমরা ক্লিয়ার করে ফেলবো। আর নন সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এইগুলা নিয়ে কিন্তু তোমাদের ওয়াজেদ ভাইয়া অলরেডি তোমাদের সাথে লাইভে সবকিছু ক্লিয়ার করে দিছে, তাই না? আচ্ছা, ওকে, তাইলে এবার দেখি নতুন কারা কারা জয়েন করলে, আর পরীক্ষার ফরম্যাট কেমন হবে, কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে, এইগুলা নিয়ে তোমাদের যত কনফিউশন আছে, যত প্রশ্ন আছে এখনই কমেন্টে করো, আমি অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, আর আবারও বলি, তোমাদের মূল বইয়ের উপর ভালো দখল আসছে কিনা এটা কেমনে টেস্ট করবা? এক্সাম দিতে হবে, এমসিকিউ এক্সাম প্রচুর পরিমাণে এই প্রোগ্রামের ভেতরে এক্সাম ইনক্লুড করা আছে। ঠিক আছে, আচ্ছা আমার রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার 6 তারিখ ঢাকা আসার কথা ছিল। হ্যাঁ, এসে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের ক্লাসগুলো রেকর্ড করার কথা ছিল। 6 তারিখ রাতে আমার 8টায় ট্রেন ছিল, আমি তাড়াহুড়া করে ট্রেন স্টেশন যাচ্ছিলাম, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয় আর কি। পরে আর ঢাকা আসা হয় নাই, 2 দিন পিছিয়ে আমি গতকালকে আসলাম। ও এটা না ভাই, এটা এটা তো দেখানোর কোনো মানে হয় না। আচ্ছা, ফাইরুজ বিন শফিক ভাইয়া, ত্রিকোণমিতি তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? সো ত্রিকোণমিতির ক্লাস আমরা ষান্মাসিকের আগে অ্যাড করব না। আমি জানতাম ত্রিকোণমিতি থাকবে না, এই জন্য আমরা অ্যাড করি নাই। আমি জানতাম যে 5ম চ্যাপ্টার পর্যন্ত সিলেবাসে থাকবে, এই জন্য তুমি খেয়াল করে দেখো 5ম চ্যাপ্টার পর্যন্ত কিন্তু ক্লাস দেওয়া আছে, পার্শিয়াল কিছু অংশ বাদ আছে, আমরা 12 তারিখের মধ্যে ওইগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাকে হচ্ছে পরীক্ষার ফরম্যাট নিয়ে আর প্রশ্নের প্যাটার্ন নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, ঠিক আছে? বাট আমি যদি পরীক্ষার ফরম্যাট আর প্রশ্নের প্যাটার্ন নিয়ে জাস্ট একটা বাক্য বলি, সেটা হচ্ছে ভাই মূল বইটা ভালো করে বুঝ, ভালো একটা কোর্স দেখা, আর কিচ্ছু লাগবে না, বুঝছস? যেমনই কোশ্চেন হোক পারবি যদি মূল বইয়ে ভালো দখল থাকে, ঠিক আছে? ইবনে সাইদ বলছে ভাই আমাদের স্যার বলছে পরীক্ষা এমসিকিউ থাকবে না, তাহলে শর্ট কোশ্চেন থাকবে, সৃজনশীল থাকতে পারে, এনিথিং থাকতে পারে, এটা স্যারের কাছ থেকে খুব ভালো করে জানো না। ভাইয়া ইংলিশ বুক কেমনে এক্সাম হবে? ইংরেজি দেখা যাবে কোন একটা প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে, যে অধ্যায়গুলো সিলেবাসে আছে ওই অধ্যায়গুলোর কোন একটা টপিক থেকে, বা গ্রামাটিক্যাল কোনো প্রবলেম সলভ করতে দিতে পারে, ডায়ালগ লিখতে দিতে পারে, কম্পোজিশন লিখতে দিতে পারে, গ্যাপ ফিলিং দিতে পারে, রিঅ্যারেঞ্জিং দিতে পারে, ম্যাচিং দিতে পারে। এটা স্যারকে, এটা আমি তোমাকে অনেকগুলো প্রেডিকশন দিতে পারি, এগুলোর ভেতর থেকে একটা হবে। বাট যদি একদম এক্স্যাক্টলি প্রেসাইজ করে জানতে চাও, তোমার ইংলিশ টিচারকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করো। তাহি আশিকুর আদায় কোশ্চেন করছে যে ভাই পিআই বিআই কতটুকু ম্যাটার করে? পিআই বিআই এর যে ব্যাপারটা, এটা আনাস ভাই আমি ওয়াজেদ বৈশা ঘাটাঘাটি কইরা 3 দিন সময় দিয়েও বুঝতে পারি নাই। সো এটা তুমিও এত সহজে বুঝতে পারবা না। খালি একটা জিনিস বুঝো, মূল বই, মূল বইয়ের প্রত্যেকটা জিনিস এই কোর্সের ভেতরে যেমনে বোঝানো হয়েছে অমনে সুন্দর করে আত্মস্থ করে ফেলো। কিছুক্ষণ পর সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন দিব, ওইগুলো ফলো করো। পিআই বিআই এমনিতেই দেখবা উপরের দিকে যাইতেছে, ঠিক আছে? পিআই বিআই দিয়ে চিন্তা করে ভালো প্রিপারেশন নেওয়া যাবে না। শিমু সাহা খুব ভালো একটা কোশ্চেন করেছে যে ভাই আমাদের 9ম শ্রেণীর যে ফলাফলগুলো হবে সেগুলো কি এসএসসিতে বা 10ম শ্রেণীতে কোনো প্রভাব ফেলবে কিনা? ফেলবে, কারণ তোমাদের 10ম শ্রেণীর টপিকগুলা সাজানো হবে 9ম শ্রেণীতে কি কি পড়ানো হয়েছে এগুলোর উপর বেস করে, ঠিক আছে? এন্ড এটা এখনো ফাইনালাইজ করা হয় নাই। 9ম শ্রেণীতে তোমার পারফরমেন্স কেমন এটার উপর এসএসসি যে পরীক্ষাটা হবে ক্লাস 10 শেষে, এসএসসি পরীক্ষাতে মোস্ট প্রবাবলি ক্লাস 6 থেকে নতুন শিক্ষাক্রম যেই ক্লাস থেকে শুরু হয়েছে প্রত্যেকটা ক্লাসের তোমার
পারফরমেন্সের একটা পার্সেন্টেজ এসএসসিতেও কাউন্ট করা হবে। তার মানে ক্লাস 9 তো ওখানে ইনক্লুডেড। ক্লাস 9-এ ভালো করতেছো কিনা এটা এসএসসি পরীক্ষায় অবভিয়াসলি ম্যাটার করবে। আর তোমরা ভাবতেছো যে আগের মতো ক্লাস 9-এ যেহেতু বোর্ড এক্সাম নাই, স্কুলের কাছেই তো রেজাল্ট থাকবে, না। ক্লাস 6, 7, 8, 9-এ তোমার প্রত্যেকটা এক্সামের রেজাল্ট একটা অ্যাপে আপডেট হবে। তোমাদের টিচাররা সেই অ্যাপে তোমাদের রেজাল্ট আপডেট করতে বাধ্য। ওই একটা অ্যাপে ভেতরে সবকিছু প্রসেসিং হবে। ওখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের পারফরমেন্সের রেজাল্টের সবকিছু, সব ডাটা থাকবে। ওইখান থেকে ডাটা নিয়ে এসএসসির রেজাল্টে একটা পার্সেন্টেজ অবভিয়াসলি ক্যালকুলেট করবে। বাট এটা ফাইনালাইজ করা হয় নাই। যদি আপডেট আসে আমাদের চ্যানেলে বা পেজে চোখ রাখো, আমরা জানাই দিব। ঠিক আছে? আহমিদ রিফাত, হ্যাঁ ভাইয়া আমি জানি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির কিছু পার্ট বাকি আছে, আমরা 12 তারিখের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। ষান্মাসিক মূল্যায়নের রেজাল্ট কি ফাইনালে যোগ হবে? অবভিয়াসলি ফাইনালে যোগ হবে। মোহাম্মদ ইসমাইল কোশ্চেন করছে, ভাই আপনাদের এসএসসি 25-এর কোর্স নিতে চাচ্ছিলাম, তার জন্য ভালো কিছু ইনফরমেশন লাগবে, তার জন্য ভাই কিছু ইনফরমেশন লাগবে, কোথায় মেসেজ দিলে তা জানতে পারবো? তুমি আমাদের হালকিস্তান এসএসসি পেজে মেসেজ দিতে পারো, ওখানে কেউ একজন রেসপন্ড করবে। ওকে। মৌরি হুসাইন, কোনো এমসিকিউর অ্যান্সার যদি তোমার কাছে মনে হয় ইনকারেক্ট, সেক্ষেত্রে আমাকে স্ক্রিনশট তুলে ইনবক্সে পাঠাইতে পারো, আমি চেক করব। ঠিক আছে? শিথিল কোশ্চেন করেছে, ভাইয়া সায়েন্স বইয়ের এত ডাটা কিভাবে মনে রাখা যায়? এখানে কেউ একজন হাহা দিছে, যে হাহা দিছে ওকে সুন্দর করে ব্যান করে দিচ্ছি, কারণ এটা তো হাহা দেওয়ার জায়গা না। ঠিক আছে? তোমাকে ইনস্ট্যান্ট ব্লক করে দিলাম। শিথিল কোশ্চেন করছে যে ভাই সায়েন্স বইয়ের ডাটা কিভাবে মনে রাখা যায়। ওইখানে গিয়ে আমি ওর নামটাও বলে দেই, ওর নামটা আমি দেখতে পাচ্ছি না, ব্লক দিয়ে ফেলছি, তো ও গিয়ে হাহা দিছে। শাফায়েত আজিজ সৃজন, প্রশ্ন কি স্কুল করবে না বোর্ড করবে? প্রশ্ন করবে স্কুল, বাট প্রশ্ন কোত্থেকে করবে, কোন ফরম্যাটে করবে, কিভাবে করবে, এটার নির্দেশনা বোর্ড থেকে ফিক্সড করে দিবে। অনেকের স্কুলে পিআই দিয়েছে দেখলাম, আমাদের স্কুলে যায় নাই। তাহমিদ রিফাত কোশ্চেন করছে, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য কিছু কিছু স্কুলে দিচ্ছে, কিছু কিছু স্কুলে দিচ্ছে না। যেমন সিলেবাসটা জানানো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, এই জন্য কিন্তু সবগুলো স্কুলে জানাই দিচ্ছে। ঠিক আছে? পিআই বিআই তোমাদের বোঝার দরকার নাই, তোমরা খালি বুঝবা রেগুলার স্কুলে যাব, সবগুলা কাজ করব, টিচারের সাথে ভালো সম্পর্ক রাখবো, তাহলে বিআই অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আর পিআই এর জন্য যতগুলো ক্লাস টেস্ট হবে, একক কাজ, দলগত কাজ, অ্যাসাইনমেন্ট, এগুলো খুব ভালো করে দিব। ষান্মাসিকে যে প্রত্যেকটা সাবজেক্টে যে 5 ঘন্টার পরীক্ষা হবে, প্রত্যেকটা পার্টি খুব ভালো করব, পিআই অটোমেটিক্যালি বাড়তে থাকবে। ঠিক আছে? ওইটা নিয়ে তোমার এত টেকনিক্যালি চিন্তা করা লাগবে না। ঠিক আছে? শিমু সাহা, ভাই বিজ্ঞান প্রথম চ্যাপ্টারের উপরে ম্যাথগুলো দিলে অনেক ভালো হইতো। আমি যতদূর জানি প্রথম চ্যাপ্টারের অনুসন্ধানী বইয়ের প্রথম চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া আছে, এন্ড আমাদের কোর্সের ভেতরে লাইভ ক্লাস সেগমেন্টে বা সেকশনে অনুশীলন বইয়ের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া আছে। তোমার উচিত হবে আরেকবার চেক করে না। ঠিক আছে? ওখানে সবকিছু থাকার কথা, আমি যতদূর জানি, আমি নিজের হাতে চেক করছি। ঠিক আছে? কোনো কারণে নাও থাকতে পারে, ওয়েবসাইটের ত্রুটির কারণে, তুমি আমাকে ইনবক্সে জানাবা যদি না থাকে। ঠিক আছে? বাট আমি নিজের হাতে অ্যাড করাইছি। ওকে। মৌসুমী মৌ, ভাইয়া দোয়া করবেন, মনে হয় ফেল করব, ম্যাথ সায়েন্স বাদে কিছু শেষ হয় নাই। প্রথমত এখনো ইনাফ টাইম আছে আব্বু, সো এত দুশ্চিন্তা করো না। ঠিক আছে? আর কেন শেষ হয় নাই, তোমাদেরকে তো এই কোর্সের ভেতরে 80% জিনিস অলরেডি দেওয়া হয়ে গেছে। এমন না আমরা একদম ধাপ করে সব দিয়ে দিছি, একটু 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 করে সবকিছু দিছি, কেন শেষ হবে না? এখন ইনাফ টাইম আছে, শেষ করে ফেলো। তাহমিদ রিফাত, হ্যাঁ ভাইয়া তুমি 10ম শ্রেণীতে গিয়ে অন্য স্কুলে ভর্তি হইতে পারবা। ঠিক আছে? শিথিল, তুমি কোশ্চেন করছিল হচ্ছে ভাইয়া বিজ্ঞানের ডাটাগুলা কেমনে মনে রাখবো? বিজ্ঞানের ডাটাগুলা তুমি একবার দেখা দেখা লেখবা, লেখার পর এরপর হাত দিয়ে ঢাকা ফেলবা, হাত দিয়ে ঢাকা না দেখা লেখা শুরু করবা, বাট তুমি লিখতে পারবা না, বেশ কয়েকটা ভুল করবা। ঠিক আছে? ওখান থেকে যেগুলো পারবা সেটা তো খুবই ভালো, যেগুলো পারবা না এগুলো আবার দেখবা, হ্যাঁ এটা রেড মার্ক করবা, করে দেখা লাগবা, দেন আবার না দেখা লেখা শুরু করবা। এবার দেখবা যেগুলো পারতেছিল না ওখানকার 2-1টা পায়রা গেছো, আবার দেখবা 1-2টা পারতেছো না,
বুঝছো? ওইগুলা আবার দেখবা, আবার মার্ক করবা, করে এবার ঢেকে রেখে আবার না দেখে লাগবা। এইভাবে মোটামুটি 4 থেকে 5 বার ট্রাই করার পর তুমি দেখবা ষষ্ঠ কিংবা সপ্তমবারের মাথায় তুমি সবগুলো কমপ্লিটলি না দেখা লিখতে পারবা। বুঝছো? তখন তুমি বইটা ঢেকে 21 বার রিপিট করবা পুরো ব্যাপারটা কমপ্লিটলি না দেখা, কোনো হেল্প ছাড়া। তারপর ব্রেন এটা সেভ হয়ে গেছে নেক্সট 1 সপ্তাহের জন্য। দেন 1 সপ্তাহ পর আমাদের ব্রেন এটা আবার ভুলতে শুরু করে, তুমি আবার 1 উইকের মধ্যেই কোনো একটা দিন যা যা ব্রেন এভাবে সেভ করছিলে এটা আবার না দেখা লাগবা। লিখতে গিয়ে দেখবা অনেক কিছু ভুলে গেছো, সমস্যা নেই, আবার দেখবা, দেখে আবার বেশ কয়েকবার ট্রাই করবা। এভাবে তুমি চাইলে যে যে ডাটাগুলো ব্রেনে সেভ করতে যাচ্ছ সেভ করে ফেলতে পারবা। ঠিক আছে? শিমু সাহা কোশ্চেন করেছে। ঠিক আছে, শিমু সাহা ওয়াজেদ ভাইয়াকে একটা রিকোয়েস্ট জানিয়ে এসে আমি সেটা ওয়াজেদ ভাইয়াকে জানিয়ে দিব। ওকে? মৌরি হোসেন বেশ ভালো একটা কথা বলছে যে ধুমায়া 18 থেকে 19 ঘন্টা পড়ো। আমি মৌরির সাথে এগ্রি করি। ঠিক আছে? পূজা চৌধুরী 12 তারিখের মধ্যে, পূজন চৌধুরী 12 তারিখের মধ্যে সবকিছু অ্যাড হয়ে যাবে। পূজার ওকে আমি একদিন পূজা বলছিলাম, ও আমাকে সাথে সাথে আটকাই দিছে, বলছে যে ভাই আমাকে পূজন বলতে হবে। আজকে বললাম পূজন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রশ্নের প্যাটার্ন এবং পরীক্ষার ফরম্যাট নিয়ে আমরা আমাদের সব কনফিউশন দূর করে ফেলছি। এইবার আসো আমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের একদম ডিপে চলে যাই। ভাইয়া গণিত ভয় লাগে, সহজে কিভাবে পড়বো? আমি খুবই দ্রুত আগাবো কারণ এগুলো নিয়ে আমি অলরেডি গাইডলাইন দিচ্ছি। 1 নাম্বার কাজ, গণিতের যে অধ্যায়টা ভাইয়া এবং আপু বুঝতে যাচ্ছ, প্রথম কাজ হবে ওইটার উপর একটা হাই কোয়ালিটি ক্লাস দেখা। ওকে? কনসেপ্ট ক্লাস দেখা। কনসেপ্ট ক্লাসটা এমন হইতে হবে সো দ্যাট ওখানে ওই চ্যাপ্টারের তোমাকে থিওরি যাতে ক্লিয়ার করাই দেয়, একক কাজ দলগত কাজ কেমনে সমাধান করবা সেটা যাতে বলে দেয়, এন্ড তোমাকে যাতে অনুশীলনীটা টাইপ ওয়াইজ ম্যাথগুলা ভাগ করে করে ব্রেকডাউন করে করে যাতে সলভ করাই দেয়। ঠিক আছে? ওখানে যাতে 2 ধরনের ক্লাস থাকে। ঠিক আছে? থিওরি ক্লাস এন্ড সলভ ক্লাস। ওকে? এরকম ক্লাস কোথায় পাবা? এরকম ক্লাস পাবা হচ্ছে এটার ভেতরে, কিংবা যেইখান থেকে পারো। ঠিক আছে? প্রথমে ধরো প্রাথমিক জীবনের সেট আমি ক্লিয়ার করতে যাচ্ছি, এই অধ্যায় থেকে যত ধরনের কোশ্চেন হবে সবগুলো আমি পারতে যাচ্ছি। আমার প্রথম কাজ হবে ওই চ্যাপ্টারের উপর আমি খুব ভালো মতো কনসেপ্ট ক্লাস দেখবো, এখান থেকে দেখবো। ঠিক আছে? এটা লিংক তুমি কমেন্টে দেখো, পাওয়া যাবা। ঠিক আছে? আরাফাত, তুমি যদি হচ্ছে লাইভে থেকে থাকো কাইন্ডলি কমেন্টে হচ্ছে কোর্সের লিংকটা একটু দিয়ে দাও। ওকে? আচ্ছা, প্রাথমিক জীবনের সেট খুব ভালো করে বুঝতে যাচ্ছি। এক কি ক্লাস দেখলাম, ক্লাস দেখার পর দেখা যাবে ওই অধ্যায় সবগুলো থিওরি খুব সুন্দর করে বুঝে যাবে, আমি নিজে বুঝাইছি। তুমি এই কোর্সের লিংকে ক্লিক করে প্রথম 1-2টা ক্লাস ফ্রি দেখতে পারবা, ফ্রিতে দেখা নাও। ঠিক আছে? আর যারা কোর্সের ভেতরে আসো সবকিছু তো আসেই, যেমন বলতেছে জাস্ট অমনে আগাও। থিওরি ক্লাসটা দেখা হয়ে গেলে দেন তুমি কি করবা? মূল বইটার থিওরি পার্টটুকু একটু রিডিং দিবা। রিডিং দেওয়ার সময় যে এক্সাম্পল গুলো আছে, একক কাজগুলো আছে, দলগত কাজগুলো আছে, একটু নিজের হাতে সলভ করবা। ঠিক আছে? ক্লাসের ভেতরে অবভিয়াসলি তোমাকে কেমনে সলভ করবা এটা দেখানো হয়েছে, ওই নির্দেশনা মেনে সলভ করবা। ঠিক আছে? এটা করা হয়ে গেলে তারপর তুমি যেটা করবা, তারপর রিডিং তো দেওয়া শেষ, তাই না? তাহলে 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে প্রথমে আমি কনসেপ্ট ক্লাস দেখলাম, থিওরি ক্লিয়ারিং ক্লাস দেখলাম, দেখে কি কনসেপ্ট কিংবা থিওরি রিডিং দিব। কনসেপ্ট কিংবা থিওরি রিডিং। ঠিক আছে? এটা দেওয়া শেষ। এটা দেওয়া শেষ, এবার আমাকে কি করতে হবে? অনুশীলনী সলভ করতে হবে। অনুশীলনী সলভ করার জন্য এবার কি সলভ ক্লাস দেখব, এক্সারসাইজ সলভিং ক্লাস দেখব। ঠিক আছে? সলভ ক্লাস, সলভ ক্লাস কোথেকে দেখবো? এখান থেকে দেখবো। ঠিক আছে? এখানে সবকিছু দেওয়া আছে। সলভ ক্লাস দেখা হয়ে গেলে দেখা যাবে তুমি অনুশীলনীর সবগুলো ম্যাথ কেমনে সলভ করতে হবে বুঝে গেছো। ওকে? ডান। তারপর এবার 4 নাম্বার কাজ হচ্ছে এবার নিজে সলভ করা। ঠিক আছে? নিজে সলভ করা। ঠিক আছে? অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ নিজে ধরে ধরে সলভ করবা, ক্লাসে যেমনি বোঝানো হয়েছে ওইটার উপর বেস করে। তারপর যদি না পারো ক্লাসের ওই অংশটুকুতে তুমি আবার যাইতে পারো। তারপরও যদি না পারো এই কোর্সের ভেতরে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্কের সমাধান খুব সুন্দর ভাষায়, খুবই ফ্রেন্ডলি ভাষায় বোঝানো আছে। ঠিক আছে? ওইখান থেকে বুঝে নিবা। ওকে? তাইলে আমরা ম্যাথ একটা অধ্যায় ধরবো, ধরো প্রাথমিক জীবনের সেট, সুন্দর করে ওই চ্যাপ্টারটার উপর একটা থিওরি ক্লাস দেখে ফেলবো, দেখে সব কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো, করে এবার নিজে থিওরি কনসেপ্ট, থিওরি বলতে কি বোঝাচ্ছি? অনুশীলনীর আগে যত হাবিজাবি কথাবার্তা থাকে না, এইগুলা
এগুলো নিজে একবার রিডিং দিয়ে ফেলবো। রিডিং দেওয়ার সময় একক কাজ, দলগত কাজ, উদাহরণ নিজে সলভ করব, সমাধানগুলো রেডি রাখবো আলাদা একটা খাতায়, নোট করব, সূত্রগুলো নোট করব। ঠিক আছে? 3 নাম্বার কাজ, এবার তো অনুশীলনী সলভে যাব। অনুশীলনী সলভের জন্য অনুশীলনী সমাধান ক্লাস দেখবো, দেখে বুঝবো যে টাইপ ওয়াইজ কেমনে কেমনে ম্যাথগুলো সলভ করতে হবে। বুঝা হয়ে গেলে তারপর এবার নিজে সলভ করব বই থেকে। নিজে সলভ করতে গিয়ে আটকাইলে কোর্সের ভেতরে ম্যাটেরিয়ালস সেকশনে সমাধান অ্যাড করে দেওয়া আছে, ওখান থেকে হেল্প নিব। ঠিক আছে? ডান। এন্ড ফাইনালি কিছু এক্সট্রা কাজ তোমাদেরকে করতে হবে, এগুলো স্টার্ট দিয়ে দেখাই। ঠিক আছে? সব সূত্র নোট করতে হবে ম্যাথের। ঠিক আছে? এন্ড অনুশীলনী এবং অনুশীলনীর আগে যত একক কাজ আছে, দলগত কাজ আছে, প্রত্যেকটা কাজের সমাধান আলাদা একটা খাতায় অনুশীলনীর ম্যাথগুলোর সমাধান সহ সবগুলো নোট করতে হবে। ঠিক আছে? অল সলভ নোট, এই 2টা কাজ তোমাকে করতে হবে। কেন করতে হবে? কারণ পরীক্ষার আগের রাতে বা মোটামুটি 3 থেকে 4 দিন পর যখন তুমি সবকিছু ভুলা যাইতে নিবা, তখন তো তুমি আবার নতুন করে ক্লাস দেখবা না, আবার নতুন করে বই রিডিং দিবা না, তাই না? তখন তোমার জাস্ট দরকার এক্সামে কি আসতে পারে, একক কাজ, দলগত কাজ, এক্সাম্পল গুলা আর অনুশীলনী ম্যাথ গুলা, এগুলোর সমাধানটা দেখলেই তো হচ্ছে, তাই না? এইভাবে নোট করা থাকলে ওখান থেকে তুমি খুবই কুইক যে সমাধানগুলো তুমি ভুলে গেছো এটা আবার রিভাইজ দিয়ে ফেলতে পারবা। ঠিক আছে? এটাকে আমরা রিভিশন শিট বলতে পারি। ওকে, এটা এক্সামের আগে কাজে লাগবে, প্লাস উইকে একদিন আগে যা যা পড়ছি ওইগুলো থেকে এক্সামে কি কি আসে ওইগুলো রিভাইজ দিতে কাজে লাগবে। ঠিক আছে? এক্সামে এক্স্যাক্টলি যা যা আসে ওইগুলাই আমরা এখানে নোট করব, সূত্র প্লাস ম্যাথ। এক্সামে কি কি আসবে? একক কাজ, দলগত কাজ, এক্সাম্পল আর অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথের সমাধান। ওকে, এগুলাই ডান। তাহলে গণিত নিয়ে আমাদের কথাবার্তা বলা শেষ। এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ আগাও, গণিত নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। বিশ্বাস করো, আমি নিজের কথা যদি বলি, আমি জীবনেও গণিত ভয় পাই নাই। বুঝছো কেন ভয় পাই নাই? আমি অনেক বেশি মেধাবী না, আমাকে অনেক ভালো করে কেউ গণিত বুঝাইছে না। আমি যেটা করতাম সেটা হচ্ছে যে অধ্যায়টা বুঝতে চাই এটার উপর ক্লাস দেখতাম, অনেক কিছু জানতাম, সবকিছু বুঝতাম না, ওই অধ্যায়টা রিডিং দিতাম, অনেক কিছু মাথায় কানেক্ট করতো। এরপর যখন সলভ করতে যেতাম অটোমেটিক্যালি দেখা যেত 80% জিনিস সলভ করতে পারতেছি। যেই 20% জিনিস আমি পারতাম না, যারা ভালো বুঝতো, টিচার কিংবা ফ্রেন্ড কিংবা বড় ভাই আপু, ওদের কাছ থেকে হেল্প নিতাম। ঠিক আছে? গণিত আহামরি কঠিন কিছু না। ঠিক আছে? একদম সহজ একটা জিনিস। আমি যে তোমাকে এত কনফিডেন্টলি বলতেছি যে গণিত সহজ একটা জিনিস, আমি যদি আমার নিজের কথা বলি, আমার পিএসসি তে A+ আছে, আমার জেএসসি তে A+ আছে, আমার এসএসসি তো আছে, এইচএসসি তো আছে, আর আমি নিজে পড়িও গণিতের একটা অ্যাপ্লাইড ফিল্ডে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমি যা বলতেছি তোমাকে বুলশিট বলতেছি না, একদম আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। গণিত সিস্টেমেটিকলি এরকম স্টেপ বাই স্টেপ ভালো মানের ক্লাস দেখে অ্যাপ্রোচ দাও, গণিতের ভয় তোমার জীবনেও থাকবে না। ওকে, আমরা তোমাদের কমেন্ট পড়বো। ওখানে যাওয়ার আগে ডিজিটাল প্রযুক্তি কিচ্ছু বুঝি না, কি করব, বা ডিজিটাল প্রযুক্তির প্রিপারেশনটুকু কিভাবে নিব, এটা আমরা দেখে ফেলি। এটার ক্ষেত্রে 1 নাম্বার কাজ ক্লাস। 1 নাম্বার কাজ হচ্ছে, ধরো ডিজিটাল আগামীর প্রযুক্তি, এই অধ্যায়টা ভালো করে বুঝতে যাচ্ছি, শেষ করতে যাচ্ছি, এখান থেকে যত কোশ্চেন এক্সামে আসবে অ্যান্সার করতে যাচ্ছি। ওকে ডান। 1 নাম্বার কাজ হবে ওইটার উপর ক্লাস দেখবো। ওকে ডান। ক্লাস দেখার সময় মাথায় রাখবা, ক্লাস দেখার সময় তোমাকে যেই খুঁটিনাটি একক কাজ, দলগত কাজগুলো সমাধান করার ব্যাপারে আইডিয়া দেওয়া হবে, বা ছকগুলো সমাধানের ব্যাপারে আইডিয়া দেওয়া হবে, বা প্র্যাকটিক্যাল যে জিনিসপত্রগুলো ক্লাসে দেখানো হবে, এগুলা নিজেকে পুরোপুরি সমাধান করতে হবে বইয়ের মধ্যে। বা প্র্যাকটিক্যাল যে কাজগুলো থাকবে, ওয়েবসাইট বানানো কিংবা এনিথিং, এটা নিজে কম্পিউটার নিয়ে বসে, বা কম্পিউটার না থাকলে ফোনেও করা যায়। আমাদের কোর্সের ভেতরে কম্পিউটার প্লাস ফোন দুইটাতেই কেমনে করো সব দেখানো আছে, তুমি ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে এটা করে নিবা। ঠিক আছে? তাই ক্লাস দেখার ক্ষেত্রে কি সমাধান সমাধান লিখে ফেলো। ওকে, বা অ্যাটলিস্ট ট্রাই করো। এন্ড প্র্যাকটিক্যাল ভিডিওতে যেমনে দেখানো হবে করে ফেলো। নিজের হাতে নাতে যদি না করো, ক্লাসে যা দেখাচ্ছি কিচ্ছু মনে থাকবে না। বেশিরভাগ স্কুলে কিন্তু এখন কম্পিউটার ল্যাব আছে, ওখানে কিন্তু ষান্মাসিকের দিন ডিজিটাল ট্যাগ থেকে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কিন্তু লেভেল হয়ে যাবে। তখন যদি মাউস নাড়াইতে না পারো, তখন যদি ক্লিক না করতে পারো, কিবোর্ড দেখলে যদি ভয় পাও, তখন কিন্তু লজ্জায় পড়বা, মাথায় রেখো। ঠিক আছে? আচ্ছা, এই সবকিছু এটার ভেতরে দেখানো আছে। তাহলে একটা অধ্যায় ধরলাম ডিজিটাল আগামীর প্রযুক্তি, ওইটার ক্লাস দেখলাম। ডান। ক্লাস দেখার সময় একক কাজ, দলগত কাজগুলো বা ছকগুলো সমাধান করার চেষ্টা করলাম। না পারলে কোনো সমস্যা নাই, এই কোর্সের ভেতরে চ্যাপ্টার ওয়াইজ সমাধান অ্যাড করে দেওয়া আছে, ওইটার হেল্প নিব। ঠিক আছে? আচ্ছা,
প্র্যাকটিক্যাল গুলা নিজের হাতে করার চেষ্টা করবো। এবার 2 নাম্বার কাজ, পুরা অধ্যায়ের আমার ক্লাস দেখা শেষ। এবার আমি পুরোটা অধ্যায় নিজে রিডিং দিব, ঠিক আছে? নিজে রিডিং। এইবার রিডিং দেওয়ার সময় ভাইয়া তোমাকে এই 2টা কাজ যদি ক্লাস দেখার সময় ফাঁকিবাজি করে থাকো, না করে থাকো, এইবার মাস্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কাজ। 1 এবং 2 মাস্ট এখানে করতে হবে, ঠিক আছে? এইবার আসো 3 নাম্বার কাজ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে একটা চ্যাপ্টারের ক্লাস দেখা শেষ, রিলেটেড কাজগুলো ট্রাই করলাম। একটা চ্যাপ্টার রিডিং দেওয়া শেষ, রিলেটেড কাজগুলো আবার মাস্ট ট্রাই করলাম। এইবার ভাই এবং আপু তোমাকে এই অধ্যায়ের যত কাজ আছে সব কাজ নোট করতে হবে। সেখানে যদি কোনো পোস্টার থাকে, সেখানে যদি কোনো ছক থাকে, সেখানে যদি কোনো প্রেজেন্টেশন থাকে, এনিথিং প্রত্যেকটার কাজের সমাধান আলাদা একটা খাতায় সুন্দর করে নোট করতে হবে। কারণ ওখান থেকেই এক্সামে কোশ্চেন আসবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে। কথা বুঝছো? এটা যদি এখনই রেডি করে না ফেলো, হাতে কিন্তু খুব বেশি সময় নাই, তাই না? এখন এটা রেডি করে ফেলতে হবে। ওকে, আচ্ছা। এন্ড ফাইনাল একটা, এটার ক্ষেত্রে এই কাজগুলো করলেই চলবে। এন্ড মোটামুটি 3 থেকে 4 দিন পর পর এখানে যা যা নোট করলা এগুলো একটু রিভাইজ দিবা, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে করা উচিত, সেটা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এই স্টেপগুলো শেষ হইলে চ্যাপ্টারটা তোমার দখলে আসছে কিনা এটা টেস্ট করার জন্য মাস্ট ফাইনালি একটা এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে বুঝা নিবা যে চ্যাপ্টারটা আদৌ দখলে আসছে কিনা। যদি এক্সামে ভালো স্কোর হয় দখলে আসছে, যদি ভালো স্কোর না হয়, স্কোর যদি না হয় দখলে আসে নাই, তখন চ্যাপ্টারটা আবার পড়বা, আবার স্টেপসগুলো রিপিট করবা, এক্সাম এখান থেকে দিতে পারবো, ঠিক আছে? এই প্রোগ্রামের ভেতর থেকে। ওকে, ডান। তাহলে ডিজিটাল প্রযুক্তির প্রিপারেশন আমাদের কিভাবে নিবা স্টেপ বাই স্টেপ বলে ফেলছি। একটা চ্যাপ্টার ধরবো, ক্লাস দেখবো, রিডিং দিব, ওই চ্যাপ্টারের সব কাজের সমাধান নোট করব। যদি পুরোপুরি না পারি ক্লাসের হেল্প নিব, অথবা এরপরও না পারলে এখানে সমাধান অ্যাড করে দেওয়া আছে। লাইভ ক্লাসেও বোঝানো হয়েছে সমাধানগুলা, ম্যাটেরিয়ালসও দেওয়া আছে, ওখানকার হেল্প নিব, ঠিক আছে? আচ্ছা, দেন সমাধান রেডি হয়ে গেলে তোমরা চাইলে সমাধানগুলো ছবি তুলে আমাদের নতুন কারিকুলামে গ্রুপে পোস্ট করতে পারো। আমরা এগুলো চেক করি, বা তোমার যেই আদার সহপাঠীরা আছে ওরা চেক করবে, করে ফিডব্যাক দিবে যে ঠিক হয়েছে কিনা। দেন ফাইনালি আমরা এক্সাম দিয়ে টেস্ট করবো চ্যাপ্টারটা দখল আসছে কিনা। এই স্টেপগুলা যে কয়টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় অ্যাপ্লাই করো, দেখবা সবগুলো অধ্যায় একদম ডাল ভাত হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবারে আসো জীবন ও জীবিকা নিয়ে কথা বলি। জীবন ও জীবিকার সবকিছু মাথার উপর দিয়ে যায়, সমাধান কি? এই সাবজেক্টের ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে দেখো ম্যাথ কিন্তু স্কুল কলেজগুলোতে বা স্কুলগুলোতে টিচাররা একদম শুরু থেকেই পড়ান, ওনারা এটা নিয়ে অভ্যস্ত, তাই না? ডিজিটাল টেক বা ডিজিটাল প্রযুক্তি এখনকার প্রত্যেকটা স্কুলেই কিন্তু আসলে কি আইসিটিতে দক্ষ বা আইটিতে দক্ষ টিচার থাকেন, এটা বুঝাইতে পারেন। কিন্তু কিন্তু ভাইয়া এই জীবন ও জীবিকা এই সাবজেক্টটার ক্ষেত্রে ঝামেলা যেটা, সেটা হচ্ছে আমার ছোট একটা মেসেজ আসছে, আর্জেন্ট কল আসছে, আমি একটু রেসপন্ড করে নিই। আচ্ছা, যেটা বলতেছিলাম, জীবন ও জীবিকা সাবজেক্টটা খুবই থিওরিটিক্যাল একটা সাবজেক্ট হিসেবে বা থিওরিটিক্যাল একটা অ্যাপ্রোচে তোমাদের বইয়ে এমন ভাবে দেওয়া হয়েছে মনে হইতে পারে যে খুবই থিওরিটিক্যাল আলোচনা, কথা বুঝছো? এই জন্য এটা সবকিছু মাথার উপর দিয়ে যায়, মানে জিনিসগুলা পরে রিয়েল লাইফের সাথে কানেক্ট করা যায় না, বুঝছো? মানে কেমন ক্যাতাবি ভাষা টাষা, বিনিয়োগ, আয়ের উৎস, ব্যয়ের উৎস, পরিকল্পনা, উদ্যোক্তা, হ্যান তেন খুবই ক্যাতাবি ভাষা ব্যবহার করে বইটার ভেতরে জিনিসগুলো লেখানো হয়েছে। আর এই জীবন ও জীবিকা হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেসের একটা সাবজেক্ট। সো আর বিজনেসের টিচাররা দেখা যায় ওনারা জীবনেও বিজনেস রিয়েল লাইফে করেন না। আমি ওনাদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলতেছি, ওনারা বিজনেস কোনোদিনও করেন না। ওনারা ওই থিওরিটিক্যাল ক্যাতাবি নলেজটুকুই ক্লাসে এসে আবার বই থেকে রিডিং পড়াই দিয়ে যায়, পোলাপাইনের সবকিছু মাথার উপর দিয়ে যায়,
পুরো অবস্থা খারাপ হয়ে যায়, সাবজেক্টের প্রতি একটা ঘৃণা জন্মায়। এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে জীবন ও জীবিকার যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করে পড়তে হবে। যেমন তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে আর্থিক ভাবনা, এই অধ্যায়টাতে আমার ক্লাস ফ্রিতে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওইখানে যদি দেখো তাই তুমি বুঝবা। যেহেতু বজেদ ভাই আসছে, বজেদ আয় একটু মোটিভেশন দিয়ে যা। কিসের মোটিভেশন? আচ্ছা, এদের সিলেবাস নিয়ে কাহিনী বলেন। সিলেবাস ওইটা ফাইনাল ভেরিফাইড, এটাই নতুনটা। হে, তাহলে তো সব কমপ্লিট। হ্যাঁ, আমাদের অলমোস্ট সব কমপ্লিট। বাট ওখানে বলা হয়েছে 12 তারিখের মধ্যে সবগুলো স্কুল যেন কমপ্লিট করে দেয়। তাহলে আমরাও 12 তারিখের মধ্যে যদি বাকি থাকে দিয়ে দিচ্ছি। দেখি পোলা মানে একটু কমেন্ট পড়ি এই সাবজেক্টের ক্ষেত্রে। হ্যালো পোলাপান, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা তো যাচ্ছে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাইদ ভাইয়ের অ্যাক্সিডেন্ট করছে দেখছো? হাতে দেখা, হাত দেখাতেন। দেখছে কেমন? আপনি ইনবক্সে ছবি দিয়েছেন নাকি? না, ওরা কই জানি দেখছে, বার্থডে ছবিতে দেখছে বা কোথাও দেখছে। ভাইয়ের কিন্তু হাতটা আছে না, এই হাতটা পুরাটা কিন্তু ছেলা। এই যে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি সামনে। দেখেন। ছোট মানুষ দেখলে ভয় পাবে। আচ্ছা, আচ্ছা, কি পড়াচ্ছিলেন? জীবন জীবিকা গাইডলাইন্স। নাইস। প্রায় শেষের দিকে চলে আসছে, 5 মিনিটে বা 10 মিনিটে। ও আচ্ছা, জি ভাই, হ্যালো। হ্যাঁ ভাইয়া, ভালো আছি ভাইয়া। মোটিভেশন এই মৌরি হোসেন কি অভিষেকের ফ্যান নাকি? না, ওয়াজেদ ভাই, 4th অধ্যায় বাংলা বুঝতে পারতেছি না, আপনি একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আগের টিচারের পড়াবো। এটার উপর তুই একটা লাইভ নিয়ে। আচ্ছা, এই তো শিমু, তুমি চিন্তা করিও না, আমি লাইভ ক্লাসে এটাতে পুরো ডিটেইলসে বুঝিয়ে দিব। প্যারা নাই পোলাপান, ঠিক আছে? তোমার আগের টিচারকে ধরতেছি, তার আগের টিচারের পেমেন্ট ক্যান্সেল, এই কমেন্টের জন্য পেমেন্ট ক্যান্সেল। শিট, অর্ণবকে বান দিয়েছে একটা। সো পোলাপান, তোমাদের নতুন যেই সিলেবাস দিয়ে দিছে তোমরা দেখছো। আমরা যেহেতু নিউ কারিকুলাম, সবাই কনফিউজ, আমরাও কনফিউজড। ব্যাপারটা এমন না যে আমাদের ক্যাপাবিলিটি নেই সবকিছু দেওয়ার তোমাদেরকে। পুরা বুক চাইলে পুরা বই তোমাদেরকে রেকর্ড করে দিয়ে দিচ্ছি। বাট ফ্যাক্টরটা হইলো যে হ্যাঁ, ওইভাবে আসলে হ্যাঁ, সো বেসিক্যালি যেহেতু নতুন আমাদের সিলেবাস চলে আসছে, জানি না এটাও চেঞ্জ হবে কিনা। সো তোমরা যেটা করতে থাকো। আচ্ছা, মিসিং ক্লাসের যেগুলো আমাদের এক্সাম ছিল ওগুলো অ্যাড হয়েছে? ভাই বলছে আজকের মধ্যে অ্যাড করি। আচ্ছা, তোমাদের যেটা এক্সাম ছিল এক্সাম বাকিগুলো আজকের মধ্যে অ্যাড হয়ে যাবে। বাকি যে জিনিসগুলো ছিল ওগুলো তোমরা পেয়ে যাবা। আর মোটামুটি আমার মনে হয় যে সিলেবাস যতটুকু কভার হয়েছে টিল নাও সবকিছু ভালো। এরপরও তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু মি অ্যান্ড সাইদ ভাই, ঠিক আছে? পার্সোনালি তোমরা নক করতে পারো, কথা বলতে পারো, আমরা সেখানে আর কি তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে। আর সব থেকে বড় কথা, গ্রুপে পোস্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের লাইভ যেগুলো হচ্ছে এখন থেকে বা যেগুলো হবে সামনে থেকে, সবগুলো কিন্তু তোমাদের প্রবলেম সলভিং লাইভ। সো রেদার দেন কমেন্ট বক্সে আসে আর কি যে কার কমেন্টের উত্তর দিলাম, ছেলের দিলাম না মেয়ের দিলাম, ঠিক আছে? কে বেসিক্যালি কি দেখছো না দেখছো, কার কোন সিরিজ ভালো লাগে, মানে রোনালদো না মেসি, ঠিক আছে? এগুলা বাদ দিয়ে তোমরা পড়াশোনা টপিক নিয়ে যত কথাবার্তা বলবা আমাদের ক্ষেত্রে তোমাদের প্রবলেমগুলো সলভ করা আরো বেশি ইজিয়ার হবে, ঠিক আছে? সো মোটামুটি এই পর্যন্তই। আর কি কমেন্ট আসলো দেখলাম? ওরা বেসিক্যালি তোকে দেখলেই হচ্ছে মানে ক্লাস নিয়ে কথা বলে। ওকে, নাইস, ঠিক আছে। শোনো, তোমাদের এনসিডিবি থেকে বলা হয়েছে 12 তারিখের মধ্যে স্কুল থেকে সব কমপ্লিট করে দিতে। আমরা 12 তারিখের মধ্যে দিয়ে দিব সবকিছু, সমস্যা নেই, যদি আমাদের খুব বাকি নাই। আচ্ছা, আমরা জীবন ও জীবিকা নিয়ে কথা বলতেছিলাম, তাই না? আচ্ছা, হ্যালো। আচ্ছা, জীবন ও জীবিকা নিয়ে যদি বলি, শোনো, জীবন ও জীবিকার প্রত্যেকটা অধ্যায়ের যে ছোট ছোট কনসেপ্টগুলো আছে, এগুলাকে যদি তোমাকে কেউ রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স, একজন বিজনেসম্যান যদি তোমাকে ব্রেকডাউন করে তোমার লাইফের সাথে কানেক্ট করায় না বোঝায়, তুমি বুঝবা না। ফর এক্সাম্পল, প্রথম অধ্যায়টা আর্থিক ভাবনা, এখানে একদম প্রথমেই আছে হচ্ছে একটা পরিবারকে কেন টাকা পয়সা নিয়ে ভাবা লাগবে। এটা কিন্তু ভাই তোমাকে টিচারের সাথে যদি রিডিং পড়ায় তুমি কিছু বুঝবা না। তোমাকে এখানে তোমার ফ্যামিলির পার্সপেক্টিভ থেকে ফিল করাইতে হবে যে, আমি যদি এক্সাম্পল দেই, আমার পরিবারে আমার মা বাবা ভাই বোন থাকে, ওদের কিছু মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই চাহিদাগুলো পূরণ করার জন্য কি টাকা লাগবে। এই তো আর্থিক ভাবনা চলে আসলো। এই টাকা কোত্থেকে ইনকাম করা যায়, এইগুলা নিয়ে ওই বইটাতে, ওই চ্যাপ্টারটাতে কথা বলা হয়েছে যে টাকাগুলো কত ভাবে ইনকাম করা যায়। দেন টাকা ইনকাম করলা, টাকা তো আবার সব খরচ করে ফেলে চলবে না, তাই না? ইন ফিউচারে কোনো একটা বিপদে পড়লে তোমার বড় একটা অ্যামাউন্ট লাগতে পারে। ওটার জন্য কি করতে হবে, আগে থেকে যে টাকা ইনকাম করছো বাঁচাই কি সেভ করে রাখতে হবে, তাই না? যাতে ইমার্জেন্সিতে কি কাজে লাগাইতে পারো। এন্ড দেন তুমি টাকা ইনকাম করতেছো, খরচ করতেছো,
সেভও করলা, বাট এই টাকা তো কোনোদিনও বড় হবে না, তাই না? অনেক বেশি হবে না, তুমি তো ধনী হইতে পারবা না, তাই না? ধনী হওয়ার জন্য টাকা পয়সাকে কি করতে হয়? জমানো টাকার যে অংশটুকু আর্জেন্ট কোনো কাজে লাগতে পারে ওইটা বাদ দিয়ে বাড়তি যেটা জমতেছে এটা ব্যাংকে ফালায় রাখলে কি হয়? টাকার ভ্যালু কমতে থাকে। কেন কমে? এগুলা ক্লাসে বোঝানো হয়েছে। আর বাড়তি টাকাটুকুকে আরো ভালো মতো বাড়ানোর জন্য কি করতে হয়? ইনভেস্ট করতে হয়, বিনিয়োগ করতে হয়। বিনিয়োগ কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, কোথায় করতে হয়, কেমনে করলে বেশি প্রফিট, কেমনে করলে বেশি রিস্ক, এই সবকিছু তোমাকে যদি একজন বিজনেস নিয়ে ডিল করে এমন কেউ যদি না বুঝাই দেয়, আর ওখানে যদি তোমাকে একটু মজা না দেয়, তুমি সেটা বুঝবা না, সবকিছু এমনিতেই মাথার উপর দিয়ে যাবে। কথা বুঝছো? এটার জন্য উচিত হবে আবারও ডিজিটাল টেকের মতো 1 নাম্বার কি, ভালো মানের, বা আমি বলবো যে কনসেপ্ট ক্লাস বলবো, যেখানে প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে সুন্দর করে রিয়েল লাইফের সাথে কানেক্ট করে বুঝাই দেওয়া হয়েছে। ঠিক আছে? যেমন আর্থিক ভাবনা পড়তে যাচ্ছে, এটার উপর একটা কনসেপ্ট ক্লাস দেখবো, নট ক্লাস। আবারও বলি, নট ক্লাস, কনসেপ্ট ক্লাস, যেখানে কনসেপ্টটা তোমার ব্রেনের ভেতর একদম গোলাই খাওয়াই দেওয়া হবে। বুঝছো? দেন আগের মতো কি দিব? রিডিং দিব। রিডিং দেওয়া হয়ে গেলে 3 নম্বরে সব সমাধান নোট করব, এন্ড দেন 4 নম্বরে সবার শেষে চ্যাপ্টারগুলো দখলে আসছে কিনা এক্সাম দিব। ডান। এটা যেহেতু ডিজিটাল টেকের মতো সিমিলিয়ার, স্টেপস গুলো সেম, তাই তোমরা কি বুঝলা? যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারকে দখলে আনার প্রথম স্টেপ ভালো মানের ক্লাস দেখবো, ক্লাস দেখার সময় সমাধানগুলো নিজে একবার ট্রাই করব, না পারলে ম্যাটেরিয়ালসের হেল্প নিব। স্টেপ 2, মেইন বই রিডিং দিব। মেইন বই রিডিং দেওয়ার সময় প্রত্যেকটা ম্যাথ কিংবা প্রশ্ন কিংবা একক কাজ, দলগত কাজ, ছক নিজে সলভ করা ট্রাই করব, একটা সমাধান রেডি করব। তারপর ওইটা কোর্সের ম্যাটেরিয়ালের সাথে ম্যাচ করায় কিংবা কাউকে দিয়ে চেক করায় ভুলগুলো শুধরাই নিয়ে ফাইনাল একটা সমাধান নোট আমরা তৈরি করব ফাইনাল এক্সামের জন্য। এটা আমরা উইকলি বেসিসে রিভিশন দিয়ে দিয়ে ধরে রাখবো, নয়তো ভুলে যাবো। ঠিক আছে? এন্ড ফাইনালি আমরা কি করব? যে চ্যাপ্টারটা শেষ করলাম এটা ভালো করে দখল আসছে কিনা এটা টেস্ট করার জন্য এক্সাম দিব। এক্সাম তো যেখানে সেখানে দিতে পারবা না, তাই না? এরকম অনলাইন একটা কোর্সের ভিতর থেকে এক্সাম দিয়ে ফেলবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ষান্মাসিকের প্রস্তুতির সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন গাইডলাইন। তোমাদের ওয়াজেদ ভাইয়া বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে কথা বলছে। বিজ্ঞানটা বাকি আছে, বিজ্ঞান বা স্বাস্থ্য সুরক্ষা, ওইগুলো নিয়ে কেমনে পড়াশোনা করবা হাবিজাবি, এগুলো নিয়ে আমরা আরো একটা লাইভ ক্লাস নিব। আজকে আমরা ম্যাথ, ডিজিটাল প্রযুক্তি আর হচ্ছে কি জীবন ও জীবিকা, এগুলো কেমনে পড়তে হবে ক্লিয়ার করে ফেললাম, তাই না? বিজ্ঞান অনুসন্ধানী আর অনুশীলনী আছে, আর তোমাদের স্বাস্থ্য সুরক্ষা আছে, তাই না? ওইগুলোর ক্ষেত্রেও প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে দখলে আনার স্টেপস সেম। ওকে, আচ্ছা, ডান। তাইলে আজকে আমরা এই লাইভটাতে কি কি নিয়ে কথা বললাম আমরা একটু দেখি। আমরা পরীক্ষার ফরম্যাট কেমন হবে বিস্তারিত জানলাম, প্রশ্নের প্যাটার্ন কেমন হবে বিস্তারিত জানলাম, সিলেবাস কতটুকু আছে আমরা সিলেবাস দেখলাম নিজের চোখে, গণিতের ভয় কেমনে দূর করব, ডিজিটাল টেক কেমনে বুঝবো ভালো করে, জীবন ও জীবিকা মাথার ভেতর দিয়ে কেমনে নেওয়া হবো, সবকিছু আমরা আজকে লাইভটাতে ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে? এবার আমরা লাইভটা শেষ করে দিব। তোমরা এবার এই 3টা সাবজেক্ট রিলেটেড যে কোনো কনফিউশন কিংবা কোশ্চেন কমেন্টে করতে পারো। ঠিক আছে? আনাস আন্দালিব রিকোয়েস্ট করেছে, ভাইয়া আরেকবার সিলেবাস গুলো দেখালে ভালো হইতো। এইখানে এই পোস্টের কমেন্ট সেকশনে আমি সিলেবাস অ্যাড করে দিব। ঠিক আছে? শিথিল চক্রবর্তী, ডিজিটাল টেকনোলজি এর কোশ্চেন টাইপ বললাম তো, রিটেন এমসিকিউ হইতে পারে, শর্ট কোশ্চেন হইতে পারে, বড় প্রশ্ন হইতে পারে রিটেন এক্সামের জন্য, এটা টিচারের কাছ থেকে জেনে নিবা। আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে তোমার স্কুলে যদি ল্যাব থাকে প্র্যাকটিক্যাল হবে। ঠিক আছে? কম্পিউটারে বসে তোমাকে কাজ করে দেখাইতে হবে। আর যদি ল্যাব না থাকে সেক্ষেত্রে কাজগুলো কেমনে করবা এগুলা স্টেপ বাই স্টেপ লিখে দিতে হবে। ওয়েবসাইট কেমনে বানাইতে পারো, ঠিক আছে, ভিডিও এডিটিং কেমনে করতে পারো, এগুলো স্টেপ বাই স্টেপ লিখে দিতে হবে।
উজান চৌধুরী, ভাইয়া কিভাবে বই ছাড়া স্পিচ দিতে হয় বা স্যারদের সাথে কথা বলতে হয় আর পোস্টার বোঝাতে হয়, এটা নিয়ে একটা ক্লাস দিলে অনেক ভালো হইতো। ঠিক আছে, এটা নিয়ে আমি একটা ক্লাস দিব। ওকে, এবার আমি এখন যেটা করতেছি এটা কিন্তু একটা প্রেজেন্টেশন কাইন্ড অফ। আমি কিভাবে দিচ্ছি তুমি দেখো, আমি হোল ক্লাসটাকে আগে থেকে প্ল্যান করে নিছি স্লাইডের মধ্যে, যে শুরুতে এটা নিয়ে কথা বলবো, তারপর এটা নিয়ে কথা বলবো, তারপর এটা নিয়ে কথা বলবো। এরকম তুমি তোমার প্রেজেন্টেশনটা প্ল্যান করে নিবা আগে থেকে, দেন প্ল্যান ওয়াইজ, প্ল্যানটা দরকার হয় তুমি ছোট করে একটা কাগজে লিখে রাখো, দেন ওইটা দেখে দেখে কথা বলো। পুরোটা দেখো না, তুমি জাস্ট মূল পয়েন্টটা দেখো। যেমন আজকে আমি তোমাদেরকে যা যা বলছি, আমি কি সবকিছু ডিটেলসে লিখে রাখছি দেখে দেখে পরে পরে তোমাদের সাথে কথা বলছি? না, আমি জানি আজকে আমি মেইনলি কথা বলবো কি নিয়ে, সিলেবাস নিয়ে, এক্সাম ফরম্যাট নিয়ে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে, ম্যাথ নিয়ে, ডিজিটাল টেক নিয়ে, আর জীবন ও জীবিকা নিয়ে। মূল পয়েন্টগুলা আমি ঠিক করে রাখছি। ভেতরে কি বলবো এটা আগে থেকেই মাথার ভিতরে চিন্তা করা আছে। এটা মুখস্থ করতে হয় না, কিংবা দেখে লিখতে হয় না বা বলতে হয় না। মূল পয়েন্ট মাথায় থাকলে, মূল পয়েন্টের ভেতরে কি কি বলবো আগে থেকে চিন্তা করা থাকলে তুমি ইজিলি বলতে পারবা। ঠিক আছে? আর শিমু সাহা, ইয়া ভাইয়া 12 তারিখের মধ্যে পাওয়া যাবে, হ্যাঁ, ম্যাথের 4th চ্যাপ্টার। শিমু সাহা, তুমি আমাকে ইনবক্সে দিলে ফোন দিও, আমি তোমার প্রবলেমগুলো শুনবো না। তাশিয়া শিকুর আদিত, প্রোগ্রামিং এর জন্য কোন ল্যাঙ্গুয়েজ, পাইথন ওর জাভা? এখন জাস্ট পাইথনটা ফলো করো তাইলে হচ্ছে। বাট পাইথন তোমাদের এই, আচ্ছা এটা আমার চেক করা লাগবে যে তোমাদের ষান্মাসিক আছে কিনা। আচ্ছা ডান, আমাদের হচ্ছে প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, এন্ড আমি খুব বেশি একটা কোশ্চেন দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এখন শেষ করা উচিত। তাহলে আমরা কি কি নিয়ে কথা বললাম? ষান্মাসিকের সিলেবাস, এক্সাম ফরম্যাট, কোশ্চেন প্যাটার্ন, ম্যাথের ভয় কিভাবে দূর করব, ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টটা কেমনে সহজে বুঝবো, অ্যান্ড জীবন ও জীবিকা কেমনে সহজে বুঝবো। অ্যান্ড তোমাদের এই উইকে যেহেতু আমি ঢাকা আছি, তোমাদের সাথে আমি আরো বেশ কিছু লাইভ ক্লাস নিব। নর্মালি এই উইকে 2টা হওয়ার কথা ছিল, আমি 2টা না, এই উইকে আরো 2টা এক্সট্রা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এগুলা যারা কোর্সের ভেতরে আছো গ্রুপের ভেতরে জানাই দিব, যারা কোর্সের ভেতরে নাই কমেন্টে তোমরা লিঙ্ক পাওয়া যাবে, আমি আরাফাতকে বলে দিব কোর্সের লিঙ্ক যেন দিয়ে দেয়। আর হচ্ছে 12 তারিখের মধ্যে সবগুলো ক্লাস পাওয়া যাবে। এক্সাম অলরেডি অ্যাড করা হয়ে গেছে, আমি যেমনে বলছি আপনি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ইনশাল্লাহ ষান্মাসিকে তোমরা অনেক ভালো করবা। আল্লাহ হাফেজ।